আগের ভিডিওটিতে আমরা সরল দৈর্ঘ্যটির সমীকরণ এবং সরল দৈর্ঘ্যটির রেখাচিত্রটি বা কার্ভসগুলি পড়েছি। আজকে আমরা কার্ভগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিপ টাইপ ইনটু এসএইচএম কার্ভস। সরল দৈর্ঘ্যটির সাধারণ সমীকরণটি আমরা কি পড়েছিলাম? x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস আলফা, যেখানে ওমেগা ছিল কৌণিক কম্পাঙ্ক, আলফা মানে ইপক বা প্রারম্ভিক দশা, এ কণাটির বিস্তার, টি সময় এবং এক্স কণাটির সরণ। এটি ছিল কণাটির সরণ ও সময়ের সম্পর্ক। যদি কণাটির টি সময় টি ইকুয়াল টু 0 তখন যদি কণাটি সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা জানি কি আলফা বা ইপক 0 হয়, এবং সেক্ষেত্রে যে সমীকরণটি দাঁড়ায় সেটি x ইকুয়াল টু a সাইন ওমেগা টি। এটি দাঁড়ায় কণাটির সরণের সমীকরণ। এবং কণাটির সরণের সমীকরণ ছাড়া কণাটির আর কি সমীকরণ হয়? ভেলোসিটি বা গতিবেগের সমীকরণ দাঁড়ায় v ইকুয়াল টু dx dt, মানে a ওমেগা কস ওমেগা টি, এবং কণাটির অ্যাক্সিলারেশনের সমীকরণ দাঁড়ায় a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা টি। এখান থেকে ফর্মুলাগুলো থেকে আমি সরণ, বেগ এবং ত্বরণের যে লেখচিত্রগুলো হয়, লেখচিত্রগুলো অঙ্কন করেছিলাম আগের ভিডিওটিতে। এই ভিডিওটিতে আরও বিস্তারিতভাবে অঙ্কনগুলো আমরা বুঝব। তাহলে প্রথমে সরণের গ্রাফটি আমরা দেখি। আমি বোর্ডটা পরিষ্কার করে দিলাম। তাহলে সরণের সমীকরণ x ইকুয়াল টু a সাইন ওমেগা টি। আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই টি, ক্যাপিটাল টি, টি মানে এখানে পর্যায়কাল। তাহলে আমি লিখতে পারি a ইকুয়াল টু a সাইন 2 পাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। স্মল টি হলো সময়, ক্যাপিটাল টি একটি ধ্রুবক একটি সরল দৈর্ঘ্যটির ক্ষেত্রে, এবং তার মান সেটিকে বলা হয় পর্যায়কাল। এবার আমি ক্যাপিটাল স্মল টি এর বিভিন্ন ভ্যালুর জন্য এক্স এর বিভিন্ন ভ্যালুগুলো দেখব। প্রথমে আমরা নিলাম টি ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ সময় যখন 0, তখন এক্স ইকুয়াল টু কি এ সাইন 0, কারণ টি 0, অর্থাৎ সাইন 0 মানে 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ। টি ইকুয়াল টু যখন t/4, অর্থাৎ একটি পর্যায়কালে 4/1 সময় যখন যায় কণাটি, তখন কণাটির সরণ কত আমি দেখি, x ইকুয়াল টু a সাইন ওমেগার জায়গায় 2π/t এবং স্মল টি এর জায়গায় t/4, অর্থাৎ থাকছে সাইন π/2। সাইন π/2 মানে আমরা জানি a। আচ্ছা, সাইন 0 মানে 0, অর্থাৎ এখানে হবে x এর ভ্যালু 0, আর এখানে সাইন π/2 মানে 1, অর্থাৎ এখানে x এর ভ্যালু a। আচ্ছা, এরপরে t ইকুয়াল টু 2t/4 বা 2t/4 মানে কি t/2, অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় বা অর্ধ পর্যায় কণাটির সরণ কত হয় আমরা দেখি। সেক্ষেত্রে কণাটির সরণ হচ্ছে a সাইন 2π/t ওমেগার জায়গায় এবং t এর জায়গায় t/2, 2 কেটে গেল, টি কেটে গেল, অর্থাৎ সাইন পাই। সাইন পাই এর ভ্যালু আমরা কত জানি? 0, অর্থাৎ এখানে থাকবে x এর ভ্যালু 0। আচ্ছা, t ইকুয়াল টু 0 তো x এর ভ্যালু 0, এবং t ইকুয়াল টু t/2 তো x এর ভ্যালু 0। আচ্ছা,
তারপরে 3t/4 বসালে মানে আমি t/4 করে টাইমটাকে বাড়িয়ে সময়কে বাড়িয়ে আমি x এর বিভিন্ন ভ্যালুগুলো নিচ্ছি, কারণ আমার উদ্দেশ্য হলো কার্ভ আঁকা। এবার কার্ভ আঁকার জন্য বা লেখচিত্র আঁকার জন্য আমার যত বেশি আমি পয়েন্ট নেব ততই আমার কার্ভটা অত ভালো আঁকতে পারবো। কিন্তু এক্ষেত্রে শুধু পর্যায়কালের 4/1 করে আমি গ্যাপগুলো মেনটেন করছি। তাহলে এখানে আবার টি এর জায়গায় আমি পাইয়ের জায়গায় ওমেগার জায়গায় বসালাম 2π/t এবং টি এর জায়গায় বসালাম 3t/4 এবং সেখান থেকে কেটে আসবে x এর মান a sin of 3π/2 অর্থাৎ sin 270 ডিগ্রি অর্থাৎ -1 অর্থাৎ x এর ভ্যালু -a। আচ্ছা, এবার x এর আর একটা ভ্যালু আমরা নেব, সেটি x এর ভ্যালু t এর ভ্যালু যদি ক্যাপিটাল T হয় অর্থাৎ পর্যায়কাল যখন একটি কমপ্লিট হচ্ছে, পূর্ণ পর্যায় কমপ্লিট হচ্ছে, তখন কণাটির সরণ কত হবে। অর্থাৎ t = যদি ক্যাপিটাল T হয় তাহলে x এর ভ্যালু কত, x = a sin 2π/t ইন্টু স্মল t এর জায়গায় ক্যাপিটাল T, sin 2π এর ভ্যালু আমরা জানি কত, 0, অর্থাৎ x এর ভ্যালু কত হবে 0, অর্থাৎ পূর্ণ পর্যায়ে কণাটির ভ্যালু 0 হচ্ছে। তাহলে যে পয়েন্টগুলো পেলাম, পয়েন্টগুলোকে আমি এক জায়গাতে লিখি গ্রাফ আঁকার জন্য। তাহলে প্রথম পয়েন্টটা পেলাম t = 0, x = 0, তারপরের পয়েন্টটা t = t/4, ক্যাপিটাল T/4 হলে x এর ভ্যালু a, t = t/2 হলে x এর ভ্যালু 0, t = 3t/2 হলে x এর ভ্যালু -a এবং t হলে x এর ভ্যালু 0। এরকমভাবেই সবসময় রিপিট করছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে হচ্ছে 0 a 0 -a 0 এবং তারপরে বোঝাই যাচ্ছে a হবে, অর্থাৎ এখানে 3t মানে এখানে 4t/2 মানে এখানে 5t/4 যদি হয় 4 হবে, 5t/4 যদি হয় তাহলে a 6t/4 হলে আবার 0, 7t/4 হলে আবার -a, এরকমভাবে চলছে। তাহলে এই ভ্যালুগুলোকে আমি গ্রাফে পুট করি। গ্রাফে পুট করলে এই গ্রাফটা পাবো। সেই গ্রাফটিকে আমি প্রথমে এক্সেলে এঁকে রেখেছি সুবিধার জন্য। তাহলে ভ্যালুগুলো আমরা পরপর পরে দেখি। প্রথমে আমি কি লিখেছিলাম, t = 0 হলে কণাটির সরণ কত, 0। এখানে উলম্ব অক্ষকে x অ্যাক্সিস আমি ধরছি বা সরণের অক্ষ আমি ধরছি এবং আনুভূমিক অক্ষকে আমি t অ্যাক্সিস ধরছি। আচ্ছা, তাহলে t এর ভ্যালু যদি 0 হয় তাহলে x এর ভ্যালু 0, অর্থাৎ কোন পয়েন্টটা, এই পয়েন্টটা। t এর ভ্যালু যদি t/4 হয় তাহলে আমি কি দেখেছিলাম, x এর ভ্যালু কত, +a। আমি এই পয়েন্টটাকে a ধরেছিলাম ও x অ্যাক্সিস বরাবর এই প্রত্যেকটা ছোট ছোট ঘরকে আমি a ধরেছি। তাহলে এটা যদি a হয় তাহলে এই পয়েন্টটা হলো গিয়ে কি x অ্যাক্সিস বরাবর t/4 এবং y অ্যাক্সিস আনুভূমিক অ্যাক্সিস বরাবর t/4 আর উলম্ব অ্যাক্সিস বরাবর এর ভ্যালু a, অর্থাৎ এই পয়েন্টটি হলো t/4, a, অর্থাৎ আমরা এই পয়েন্টটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট গ্রাফের। থার্ড পয়েন্ট কি, t = 2t/4, t = 2t/4 হলে x এর ভ্যালু 0, t = 2t/4 x এর ভ্যালু 0, অর্থাৎ এই পয়েন্টটা।
তাহলে 3টি পয়েন্ট আমি পেলাম, সেই 3টি পয়েন্ট হলো এই 3টি পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট যেটা আমি পাবো সেটা হলো এই পয়েন্টটা। 4 নাম্বার পয়েন্টের ভ্যালু কী হবে? 4 নাম্বার ভ্যালুতে সময়ের ভ্যালু হবে 3t/4, এটি মানে 3t/4, আর এক্সের ভ্যালু কত? -a। তাই আমরা দেখেছিলাম t এর ভ্যালু 3t/4 হলে এক্সের ভ্যালু আমরা দেখেছিলাম -a, অর্থাৎ নো ডাউট এই পয়েন্টটা। এবং তার পরের পয়েন্টটা t এর ভ্যালু যদি আমার ক্যাপিটাল T হয় তাহলে x এর ভ্যালু আমি জেনেছিলাম a, অর্থাৎ নো ডাউট এই পয়েন্টটা। x এর ভ্যালু জেনেছিলাম আমি 0, সরি, তাহলে এই পয়েন্টটা। তাহলে যে সাইনের যে কার্ভটা আমি পাচ্ছি সেই কার্ভটা এই কার্ভ, এই সবুজ যে কার্ভটা, সবুজ কার্ভটা। হাতে অঙ্কন করতে গেলে কার্ভটাতে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি আগেই এঁকে রেখে দিয়েছি। তাহলে এই যে কার্ভটা আমি পেলাম, এই কার্ভটা এরকমভাবে নিজেকে রিপিট করতে থাকবে এবং এই কার্ভটাতে এইটুকু ডিস্ট্যান্স হলো সময় পূর্ণ পর্যায় t, এবং কার্ভটার যে বিস্তার সেটি সরল দৈর্ঘ্যটির বিস্তার। কার্ভটির বিস্তার কত? কার্ভটির বিস্তার x অ্যাক্সিস বরাবর, সরি, আণবিক অক্ষ থেকে এইটুকু কার্ভটির বিস্তার, এবং এই বিস্তারটির ভ্যালু কত? a। ওকে, তাহলে আমি কার্ভটির সরণের লেখচিত্রটি আমি বুঝলাম। এবার আমি কার্ভটির গতিবেগের লেখচিত্রটি বোঝার চেষ্টা করব। সরল দৈর্ঘ্যটির বেগের গ্রাফটি আমি দেখব। এক্ষেত্রে সরণটি কি ছিল? সরণের সমীকরণ ছিল a sin ওমেগা টি, আর বেগের সমীকরণ ছিল ওমেগা a cos ওমেগা টি। কিছু কিছু বইতে আমরা ওমেগা টির জায়গায় থিটাও দেখব, মানে এখানে আমি ভি এর সাথে কোনো কোনো জায়গাতে আমি টি এর কার্ভ দেখব, কোথাও কোথাও ভি এর সাথে আমি থিটার কার্ভ দেখব। সেম জিনিসটা সরণের ক্ষেত্রেও ছিল। তাহলে এখানে আমরা বেসিক্যালি 3টে রাশিকে ধরব, থিটাকে পরে ধরছি। তাহলে যদি আমি তাহলে ভি ইকুয়াল টু আমি কী লিখতে পারি? ওমেগা a cos অফ 2π/t ইন্টু টি। এবার টি এর ভ্যালুগুলো আমি পরপর বসাচ্ছি। টি ইকুয়াল টু 0 হলে থিটার ভ্যালু কত? থিটা মানে ওমেগা টি, অর্থাৎ 0। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স ইকুয়াল টু ওমেগা a cos 0, cos 0 মানে 1, তাহলে এক্স ইকুয়াল টু ওমেগা a। টি ইকুয়াল টু যদি t/4 হয়, টি ইকুয়াল টু t/4 যদি হয়, তাহলে থিটার মান কত? থিটা মানে 2π/t ইন্টু t/4, অর্থাৎ টি কেটে গেল, এখানে 2 কেটে গেল, থাকছে থিটার মান থাকছে π/2। থিটার মান π/2 মানে cos π/2 মানে আমরা জানি 0, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে 0। তাহলে এটি গেল 1 নাম্বার পয়েন্ট, এটি কার্ভের 2 নাম্বার পয়েন্ট। তারপরে টি এর ভ্যালু আমরা কত ধরেছিলাম? 2t/4, অর্থাৎ t/2। টি এর ভ্যালু ক্যাপিটাল t/2, পর্যায়কালে অর্ধেক সময়। তাহলে সেক্ষেত্রে থিটার ভ্যালু কত আসবে? থিটার ভ্যালু যদি আমি এখানে টি এর জায়গায় t/2 বসাই, তাহলে টি কেটে গেল, থিটার ভ্যালু আসবে পাই। আচ্ছা, cos পাই এর ভ্যালু আমরা কত জেনেছিলাম? -1, অর্থাৎ এখানে এই ভ্যালু আসবে ওমেগা মাইনাস ওমেগা a। এবং যখন আমি 3t/4 বসাবো তখন এখানে আসবে 3π/2, কারণ আমি দেখতেই পাচ্ছি π/2 করে বাড়ছে, তো নিশ্চয়ই 3π/2 আসবে। cos 3π/2 মানে আমি জানি কত? 0, অর্থাৎ এখানে আবার এক্স এর ভ্যালু 0। এবং 1 2 3 4 5 নাম্বার যে পয়েন্টটা সেটা হবে কত? এখানে টি বসবে, আর এখানে কত বসবে? শুধু 2π হবে, আর থিটার ভ্যালু 2π হলে আমরা জানি cos এর ভ্যালু 1, অর্থাৎ এখানে আবার ওমেগা a ফেরত আসবে। এটি এক্স না, এটি ভি। ওকে, তাহলে আমি ভি এর সাথে টি এর কার্ভ এবং ভি এর সাথে থিটার কার্ভ পাওয়ার জন্য যে পয়েন্টগুলো দরকার, পয়েন্টগুলো আমি পেয়ে গেছি। এবার পয়েন্টগুলো যদি আমি কার্ভে বসাই তাহলে যে কার্ভটি আসবে সেই কার্ভটি আমি আগেই ড্র করে রেখেছি। ওকে, এটি হলো কার্ভ। এখানে আমি দেখতে পাচ্ছি এই পয়েন্টটি ছিল এ, আর ওমেগার ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ওমেগা এ এর ভ্যালু গ্রেটার দ্যান এ, অর্থাৎ এ যদি এইটুকু ডিস্টেন্স হয় তাহলে ওমেগা এ নিশ্চয়ই তার থেকে বড়। এক্ষেত্রে আমার ওমেগা হলো এই পয়েন্ট, এই ডিস্টেন্সটুকু হলো
ওমেগা এ। ওকে, তাহলে যে পয়েন্টটা আমি পেয়েছিলাম, প্রথম পয়েন্টটা আমি কি পেয়েছিলাম, টি এর ভ্যালু 0 হলে ভি এর ভ্যালু আমি পেয়েছিলাম ওমেগা এ, অর্থাৎ ফার্স্ট পয়েন্টটা কি, এইটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আমি কী পেয়েছিলাম, টি এর ভ্যালু যদি টি বাই 4 হয় তাহলে ভি এর ভ্যালু আমি পেয়েছিলাম 0, অর্থাৎ এই পয়েন্টটি সেকেন্ড পয়েন্ট। তাহলে যে নীল কার্ভটি আছে সেই নীল কার্ভটি আস্তে আস্তে ড্র করা যাচ্ছে। আচ্ছা, টি এর ভ্যালু যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু আমি 0 কত পড়েছিলাম, 0 পড়েছিলাম। আচ্ছা, কার্ভটিতে যদি আমি টি আর 0 থিটা দুটোকেই আমি ধরি তাহলে এই পয়েন্টটিতে থিটা কত, 0, টিও 0, থিটাও 0। আচ্ছা, এই পয়েন্টটিতে থিটা কত, থিটা এই পয়েন্টটিতে π/2 আমরা দেখেছিলাম, অর্থাৎ এই পয়েন্টটিতে টি এর ভ্যালু বা টাইমের ভ্যালু ক্যাপিটাল T/4 আর থিটার ভ্যালু কত, π/2। আচ্ছা, এই পয়েন্টটিতে ক্যাপিটাল স্মল টি এর ভ্যালু ক্যাপিটাল 2T/4 আর থিটার ভ্যালু কত ছিল, পাই ছিল। থিটার ভ্যালু যদি পাই বসাই আমি, তাহলে এখানে টি যদি 2T/4 হয় তাহলে আমি জানতাম কি ভি এর ভ্যালু মাইনাস ওমেগা এ এবং থিটার ভ্যালু কত এখানে পাই। তাহলে থিটার ভ্যালু পাই হলে টি এর ভ্যালু মাইনাস ওমেগা এ, অর্থাৎ এই পয়েন্টটা এখান থেকে এই ডিস্টেন্সটা হলো মাইনাস ওমেগা এ। আচ্ছা, তারপরে পয়েন্টটা কত, টি এর ভ্যালু 3T/4 হলে ভি এর ভ্যালু আমি কত দেখেছিলাম, 0 এবং থিটার ভ্যালু কত, 3π/2, অর্থাৎ এই যে এই পয়েন্ট আছে এই পয়েন্টটায় থিটার ভ্যালু কত পেয়েছিলাম আমি, 3π/2, আর গতিবেগের ভ্যালু কত পেয়েছিলাম আমি, 0, অর্থাৎ এই পয়েন্টটাই দাঁড়াচ্ছে, পয়েন্টটা উপরে বা নিচে যাচ্ছে না। এবং যখন টি এর ভ্যালু যখন ক্যাপিটাল টি, অর্থাৎ একটি পর্যায়কাল কমপ্লিট হচ্ছে, টি এর ভ্যালু যখন ক্যাপিটাল টি, তখন ভি এর ভ্যালু আমি পেয়েছিলাম কি, ওমেগা এ, অর্থাৎ ভি এর ভ্যালু প্রাথমিক যে বেগ ছিল সেই বেগই লাভ করেছে। এবং এক্ষেত্রে থিটার ভ্যালু কত, পাই, থিটার ভ্যালু 2π, অর্থাৎ থিটাও 180 ডিগ্রি কমপ্লিট করেছে। তাহলে থিটা যখন 180 ডিগ্রি কমপ্লিট করবে তখন পর্যায়কাল কত কমপ্লিট করবে, পর্যায়কালের ক্ষেত্রে টি কমপ্লিট হবে, আর থিটার ক্ষেত্রে কত কমপ্লিট হবে, বা অ্যাঙ্গেলের ক্ষেত্রে কত কমপ্লিট হবে, 2π কমপ্লিট হবে। ওকে, তাহলে এখানে আমি টিও লিখতে পারি, থিটাও লিখতে পারি। তাহলে অনুভূমিক অক্ষটিকে আমি থিটা বা টি যে কোনো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। টি দিয়ে রিপ্রেজেন্ট করলে পয়েন্টগুলি পরপর হবে T/4, 2T/4, 3T/2 টি বা 3T/4 হবে এই পয়েন্টটি 3T/4। আর যদি আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে পয়েন্টগুলি পরপর হবে 0, π/2, পাই, 3π/2 এবং 2π। ওকে, তাহলে পরপর আমি কিসের কার্ভ পেয়ে গেলাম, আমি ভেলোসিটি এবং সরণের কার্ভ পেয়ে গেলাম। এবার আমি ত্বরণের কার্ভটি আঁকবো। এবার রইল কণাটির ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের সমীকরণ আমরা কি জানি, মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি, অথবা আমি লিখছি ওমেগা স্কয়ার এ সাইন 2π বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। এটি অ্যাক্সিলারেশনের সাথে কণাটির সময়ের সম্পর্ক। এখানে আমি ভ্যালুগুলো পরপর করে পুট করছি টি এর, এবং এই পুরোটিকে যদি আমি থিটা ধরি থিটার, এবং তার জন্য এর ভ্যালুগুলো। আচ্ছা, আমি দেখি তাহলে কি হলো, টি যদি 0 হয় তাহলে ওমেগা টি বা থিটা ইকুয়াল টু কত হবে, 0, এবং অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হবে 0। টি যদি T/4 হয় তাহলে থিটা কত হবে, π/2, থিটার ভ্যালু যদি π/2 হয় আমরা কি জানি, a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন থিটা, সাইন π/2 মানে কত, 1, আর মাইনাস আছে তার জন্য মাইনাস ওমেগা স্কয়ার এ, তাহলে এর ভ্যালু হবে মাইনাস ওমেগা স্কয়ার এ। একইভাবে যদি T/2 হয় তাহলে থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু হবে শুধু পাই, এবং এর ভ্যালু আবার কত হবে, 0, আর এটার ভ্যালু যদি T/4 হয়, 3T/4 হয়, তাহলে থিটার ভ্যালু হবে 3π/2
এবং সাইন 3π/2 মানে -1 এবং মাইনাস আগে গুণ আছে, অর্থাৎ শুধু ওমেগা স্কোয়ার এ হবে। এবং তারপরে যদি টি এর ভ্যালু ক্যাপিটাল টি হয় তাহলে থিটার ভ্যালু 2π হবে এবং এটার ভ্যালু সাইন 2π মানে 0, অর্থাৎ আবার 0 হচ্ছে। তাহলে এই ভ্যালুগুলো আমি কার্ভে পুট করি। কার্ভে যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আমার কার্ভটা আগে আমি এঁকে রেখেছি, তাহলে কার্ভটি আসবে আমার এই হলুদ কার্ভটি যেরকম আছে সেই রকম আসবে। এই হলুদ কার্ভের এই যে দুটি শীর্ষবিন্দু মানে সর্বোচ্চ যে অবস্থানটি অনুভূমিক অক্ষ থেকে, সেটিকে যদি আমি ওমেগা স্কোয়ার এ এবং এই পয়েন্টটিকে আমি মাইনাস ওমেগা স্কোয়ার এ ডিফাইন করলাম। আর এই পয়েন্টটি এই হাইটটি ছিল আমার কত, মাইনাস ওমেগা এ। এই পয়েন্টটি ছিল মাইনাস ওমেগা এ, এই পয়েন্টটি ছিল মাইনাস এ, এই পয়েন্টটি ছিল প্লাস এ, এই পয়েন্টটি শুধু ওমেগা এ এবং এই পয়েন্ট ওমেগা স্কোয়ার এ। ওমেগার ভ্যালু এখানে আমি ধরেছি 1-এর থেকে বড়, অর্থাৎ ওমেগা স্কোয়ার এ গ্রেটার দ্যান এ, এবং সেটি এখান থেকে কার্ভ থেকে ভালোই বোঝা যাচ্ছে। তাহলে যে কার্ভটি আসবে অ্যাক্সেলারেশনে, সেই কার্ভটি হলো এই হলুদ কার্ভটি। তাহলে হলুদ কার্ভটিতে আমি ভ্যালুগুলো দেখি। আমি তো জানতাম কি, যদি থিটার ভ্যালু 0 এবং টাইমের ভ্যালু 0 হয় তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু আমি অ্যাক্সেলারেশন ভ্যালু কত জেনেছিলাম, 0 জেনেছিলাম। থিটার ভ্যালু যদি π/2 এবং টাইমের ভ্যালু যদি t/2 হয় তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু আমি পেয়েছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এ, অর্থাৎ এই পয়েন্টটি। তারপরের পয়েন্টটি টি এর ভ্যালু যদি t/2 হয় আর থিটার ভ্যালু যদি পাই হয় তাহলে আমি পেয়েছিলাম এই পয়েন্টটি। এবং তারপরের পয়েন্টটি যথাক্রমে এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি। এবং এই জিনিসটা যে কার্ভটা যেটা আসলো, এই যে একটা সাইনের কার্ভ আসলো, এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে। আর সেই সাইনের কার্ভটির এই ডিস্টেন্সটি সময়ের দিক থেকে ধরলে সুদূর ক্যাপিটাল টি বা পর্যায়কাল, আর যদি থিটার দিক থেকে ধরি তাহলে 2π। তাহলে আমি কোন সমীকরণটি দেখলাম, যদি আমার ইপক বা আলফা ইকুয়াল টু 0 হয় তাহলে আমি যে সমীকরণগুলি পাবো সেই সমীকরণগুলি থেকে আমি এই তিনটে কার্ভ পাচ্ছি। সাইন ওমেগা টি, ভি এর ভ্যালু কি ধরেছিলাম আমি, মাইনাস ওমেগা এ প্লাস ওমেগা এ কস ওমেগা টি, এবং অ্যাক্সিলারেশন ভ্যালু আমি ধরে জানতাম মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন অফ ওমেগা টি। এবং তাতে যে কার্ভগুলো আমি পেয়েছি সেই কার্ভগুলো এই কার্ভগুলো। ওকে, কার্ভগুলিতে আমি কার্ভগুলোর নাম একবার আমি ক্লারিফাই করে দিচ্ছি। সবুজ কার্ভটি ভেলোসিটি কার্ভ, ডিসপ্লেসমেন্ট কার্ভ। নীল কার্ভটির বিস্তার সবুজ কার্ভটির থেকে বড়, অর্থাৎ এই কার্ভটি ভেলোসিটি কার্ভ। এবং যে হলুদ কার্ভটি আছে, হলুদ কার্ভটির বিস্তার বাকি দুটি কার্ভের থেকে বড় এবং হলুদ কার্ভটি হলো অ্যাক্সিলারেশন কার্ভ। তাহলে এই প্রত্যেকটি কার্ভের এটি হলো বিস্তার সবুজ কার্ভের, এটি হলুদ কার্ভের বিস্তার, এটি নীল কার্ভের বিস্তার এবং এটি হলুদ কার্ভের বিস্তার। বিস্তারগুলো ভ্যালু আমি পেয়ে গেছি। এরপরে আমি দেখব আলফার ভ্যালু π/2 বসালে যে সমীকরণটি পাই আমি, তাহলে সেক্ষেত্রে সমীকরণটি কি আসবে। আলফার ভ্যালু π/2 মানে ইপক মানে π/2, ইপকের ভ্যালু π/2 মানে কণাটি যাত্রাপথের একটি প্রান্ত থেকে যাতায়াত শুরু করেছে। সেক্ষেত্রে সমীকরণ থেকে আমি কার্ভগুলি ড্র করব। আচ্ছা, সেক্ষেত্রে মাদার সমীকরণটি বা প্রাইমারি সমীকরণটি স্মরণের হবে x = a সাইন ওমেগা টি প্লাস π/2, অর্থাৎ a cos ওমেগা টি। এটি যাত্রাপথের এক প্রান্ত থেকে কণা যাতায়াত শুরু করলে এই সমীকরণটি আমি পাই। এবং ভি এর ভ্যালু কত আসবে, ভি আসবে মাইনাস এ ওমেগা সাইন অফ ওমেগা টি, এবং অ্যাক্সেলারেশনের ভ্যালু আসবে মাইনাস অফ মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স কস অফ ওমেগা টি। তাহলে সেক্ষেত্রে আমার এই তিনটি সমীকরণ আসবে। এই তিনটি সমীকরণে আমি টি এবং থিটার যে বিভিন্ন ভ্যালুগুলোর জন্য আমি কার্ভগুলো আঁকবো। তাহলে আলফা বা ইপক ইকুয়াল টু π/2 হলে স্মরণের সমীকরণটি দাঁড়াবে x = a
সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু অর্থাৎ কস ওমেগা টি, অথবা আমি লিখতে পারি এ কস ওমেগা টি এর জায়গায় আমি লিখতে পারি থিটা, অথবা আমি কি লিখতে পারি এ কস ওমেগার জায়গায় 2 পাই বাই টি ইন্টু টি। আর থিটা ভ্যালু আমি কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। আচ্ছা, এটা হলো সরণের সমীকরণ। ভেলোসিটির সমীকরণ কি হবে, মাইনাস ভেলোসিটি মানে ডিএক্স ডিটি অর্থাৎ মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি অথবা এ মাইনাস এ ওমেগা সাইন অফ 2 পাই বাই টি ইন্টু টি। আর থিটার ভ্যালু কত, সেম। আর অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হবে, মাইনাস ডিভিডিটি অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইনের যদি আমি করি তাহলে থাকছে কস ওমেগা টি, অথবা আমি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন অফ 2 পাই বাই টি ইন্টু টি। ওকে, সরি এটা সাইন নয়, এটা কস হবে। এবার যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই পরপর, টি এর যে বিভিন্ন ভ্যালু, টি এর ভ্যালু 0, টি বাই 4, 2t বাই 4, 3t বাই 4 অ্যান্ড টি যদি আমি বসাই তাহলে আমি থিটার কি ভ্যালু পাবো, থিটা মানে ওমেগা টি অর্থাৎ ওমেগার জায়গায় যদি আমি 2 পাই বাই টি এবং টি এর জায়গায় যদি আমি এই ভ্যালুগুলো বসাই তাহলে আমি যথাক্রমে থিটার যে ভ্যালুগুলো পাবো সেগুলো হলো 0, টি বাই 2, পাই, 3 পাই বাই 2, 2 পাই। এবং এই সংলগ্ন ভ্যালুগুলোর জন্য সরণের এক্সের, ভি এর এবং অ্যাক্সেলারেশনের যে ভ্যালুগুলো আমি পাবো সেগুলো আমি পরপর লিখেছি। আমি সরণ আর ভেলোসিটিটা লিখে দিলাম, অ্যাক্সেলারেশনটা আমি তোমাদের করে দেখাবো বলে রেখে দিয়েছিলাম। তাহলে টি যদি 0 হয়, থিটা 0, তাহলে অ্যাক্সেলারেশন কি মাইনাস ওমেগা স্কোয়ার এ কস 0 অর্থাৎ কস 0 মানে কত 1 অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, তারপরে থিটা টি যদি টি বাই 4 হয় তাহলে কণাটির সরণ কত 0, তাহলে কণাটির অ্যাক্সেলারেশন করতে হবে। অ্যাক্সেলারেশন মানে সরণের সাথে একটি ওমেগা গুণ, ওমেগা স্কোয়ার গুণ অর্থাৎ ওমেগা স্কোয়ার ইন্টু সরণ, ওমেগা স্কোয়ার ইন্টু সরণ মানে আবার 0, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু সরণ যদি আবার করি তাহলে মাইনাসে মাইনাসে আসবে প্লাস ওমেগা স্কোয়ার এ, এবং পরের পার্টটি আবার কি আসবে, এক্সের ভ্যালু 0 অর্থাৎ এর ওমেগার অ্যাক্সেলারেশনের ভ্যালু 0 হবে, এবং পরের পার্টটি এক্সের ভ্যালু এ অর্থাৎ অ্যাক্সেলারেশনের ভ্যালু মাইনাস ওমেগা স্কোয়ার এ হবে। তাহলে আমি এক্সের থেকে কী করে অ্যাক্সেলারেশনের ভ্যালু বার করতে সেটা আমি জেনে গেলাম। এবার এই ভ্যালুগুলো বসিয়ে যে কার্ভটি আমি পাবো সেই কার্ভটি আমি অলরেডি ড্র করে রেখেছি, শুধুমাত্র কার্ভটি চিহ্নটা বাকি রেখেছিলাম। তাহলে চিহ্নিতকরণগুলো আমি পরপর করি। কি দেখেছি, টি এর ভ্যালু 0 হলে সরণের ভ্যালু এ অর্থাৎ টি এর ভ্যালু 0, সরণের ভ্যালু এ। আর সরণের কার্ভ কোনটি, ডিসপ্লেসমেন্টের কার্ভ কোনটি, সবুজ কার্ভটি অর্থাৎ এই পয়েন্টটি। তাহলে এই পয়েন্টটির নাম দিলাম আমি এ। ওকে, মানে 0, এ। আচ্ছা, টি এর ভ্যালু যদি টি বাই 4 হয়, থিটার ভ্যালু পাই বাই 2, টি এর ভ্যালু যদি টি বাই এবং এক্স এর ভ্যালু কত 0। এই কার্ভটিতে এক্স এর ভ্যালু কোথায় 0, এখানে 0 অর্থাৎ এই পয়েন্টটি হলো টি বাই 4, আর থিটার দিক থেকে দেখতে গেলে এই পয়েন্টটি হলো পাই বাই 2 এবং এতে সরণের ভ্যালু কত 0। তারপরের পয়েন্টটি কত 2t বাই 4 বা টি বাই 2, অর্থাৎ এখানে এইটুকু যদি টি বাই 4 হয় তাহলে টি বাই 4 দ্বিগুণ অর্থাৎ এইটুকু সময়, এখান থেকে এইটুকু সময় মানে টি বাই 2, এবং টি বাই 2তে সরণ কত আমি দেখতে পাচ্ছি মাইনাস এ, সরণ মিলে গেল। এবং তার পয়েন্টটিতে সরণ কত 0 অর্থাৎ 3t বাই 4 এ সরণ 0, এবং তারপরে সরণ কত এ বা এ, অ্যাক্সেলারেশন সরণের ভ্যালু আবার বিস্তারের সমান বা সর্বোচ্চ বিস্তারের সমান। অর্থাৎ কণাটি যাত্রাপথের এক প্রান্ত থেকে গিয়ে সাম্যাবস্থায় গিয়ে অপর প্রান্তে গিয়ে সাম্যাবস্থায় আসলো, সাম্যাবস্থায় আসার পরে আবার যাত্রাপথের এক প্রান্তে গেল। তাহলে এটি হলো যাত্রাপথের এক প্রান্ত, এটি সাম্যাবস্থা, এটি যাত্রাপথের বিপরীত প্রান্ত, এটি আবার সাম্যাবস্থায় ফেরত আসা, এবং এটি আবার যাত্রাপথে যে প্রান্ত থেকে শুরু করেছিল সে প্রান্তে ফিরে আসা। এটি চলতে থাকবে। সেমভাবে কণাটির ভি এর গ্রাফটা আমি দেখি বা ভেলোসিটি গ্রাফটি দেখি। ভেলোসিটি গ্রাফের মানে বিস্তার কত এ ওমেগা,
অর্থাৎ এই পয়েন্ট যদি এ হয় তাহলে আমি মনে করছি এই পয়েন্টটি ওমেগা এ। তাহলে বিপরীত দিকে অপোজিট দিকে এই পয়েন্টটি মাইনাস ওমেগা এ। আচ্ছা, নীল কার্ভটি হলো কি কিসের কার্ভ? নীল কার্ভটি ভেলোসিটির কার্ভ বা বেগের কার্ভ। তাহলে বেগের কার্ভের প্রথম পয়েন্টটি কত? 0,0, অর্থাৎ এই পয়েন্টটি। অর্থাৎ কণাটি যখন একদম অপোজিট প্রান্তে থাকে তাহলে কণাটি যখন গতিবেগ কত হয়? 0 হয়। কার্ভ থেকেও আমার সেটা প্রমাণিত, যেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করেছিলাম। তারপরে T/4 সময় অর্থাৎ কণাটি যখন সাম্যাবস্থায় পৌঁছায় তখন কণাটি ভেলোসিটি কত? ম্যাক্সিমাম ভেলোসিটি কণাটি পাচ্ছে। তারপরে কি হচ্ছে? 3T/4 বা অর্থাৎ কণাটি যখন বিপরীত প্রান্তে পৌঁছায় তখন কণাটি আবার একটা প্রান্তে চলে যায়, অর্থাৎ ভেলোসিটি তখন 0। এবং তারপরে কণাটি যখন আবার সাম্যাবস্থায় পৌঁছায় তখন কণাটি ভেলোসিটি কত? ম্যাক্সিমাম। এবং কণাটি যখন আবার একটি প্রান্তে পৌঁছায় তখন তার ভেলোসিটি 0-তে পৌঁছায়। তাহলে ভেলোসিটি কার্ভটা আমার ড্র হয়ে গেল। তারপর কি থাকছে? অ্যাক্সিলারেশনের কার্ভ। অ্যাক্সিলারেশনের কার্ভ প্রথমে যখন 0 ছিল তার অ্যাক্সিলারেশন তখন কত? ম্যাক্সিমাম, এবং তার ভ্যালু কত? নেগেটিভ। নেগেটিভ মানে এই পয়েন্টটি মাইনাস ওমেগা স্কয়ার এ। স্বাভাবিকভাবেই ওমেগা এর থেকে মাইনাস ওমেগা স্কয়ার এ ভ্যালু হবে। তাহলে টি এর ভ্যালু যখন 0 তখন অ্যাক্সিলারেশনের ভ্যালু, মানে এক্ষেত্রে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বা উলম্ব অ্যাক্সিস বরাবর আমি অ্যাক্সিলারেশনকে নিচ্ছি। অ্যাক্সিলারেশনের যদি উলম্ব অ্যাক্সিস বরাবর নিই তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু এখানে কত হচ্ছে? মাইনাস ওমেগা স্কয়ার এ। আচ্ছা, টি এর ভ্যালু যখন বেড়ে T/4 হলো তখন অ্যাক্সিলারেশনের ভ্যালু হলো কত? 0, অর্থাৎ এই পয়েন্টটি। এবং তারপরে পয়েন্টটি আসছে এই পয়েন্টটি, তারপরে পয়েন্টটি এই পয়েন্টটি, এবং সাম্যাবস্থায় ঘুরে আসবে কত? এই পয়েন্টটি। অর্থাৎ প্রাথমিকভাবে সাম্যাবস্থা নয়, মানে যাত্রাপথের শুরুতে যেটা হয়েছিল যাত্রাপথের শেষে বা একটা পর্যায়কাল পরে কণাটির প্রাথমিক যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরে আসছে। আচ্ছা, আমরা একটা জিনিস পড়েছিলাম যে কণাটির যাত্রাপথ বা পর্যায়কাল তখনই কমপ্লিট হবে যখন কণাটির গতি প্রারম্ভিক দশায় ফেরত আসবে। তাহলে যখন কণাটি যাত্রাপথ শুরু করেছিল এখান থেকে, এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে কণাটির ভেলোসিটি কত ছিল? অ্যাক্সেলারেশন ভেলোসিটি ছিল এ। কণাটির ভেলোসিটি ছিল 0, কণাটির সরণ ছিল এ, আর কণাটির অ্যাক্সেলারেশন ছিল মাইনাস ওমেগা স্কয়ার এ। এবং পর্যায়কাল যখন কমপ্লিট হলো তখন আমি দেখতে পাচ্ছি কণাটির তখনও সরণ কত? এ। কণাটির তখন ভেলোসিটি কত? 0, ভেলোসিটি 0, সরণ বা ডিসপ্লেসমেন্ট এ, এবং কণাটির ত্বরণ কত? মাইনাস ওমেগা স্কয়ার এ, যেটি কিনা সাম্যাবস্থার প্রথমেও ছিল। অর্থাৎ কণাটির প্রাথমিক যে গতির যে 3টি অবস্থান এ, মানে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি এবং সরণ, সেইগুলি রিপিট করছে একটি পর্যায়কাল পরপর। আচ্ছা, এর পরের যে কার্ভটি আমি দেখব x = a sin ওমেগা টি, যে কার্ভটি ছিল সেই কার্ভটি এই কার্ভটি। ওকে, মানে আলফা বা ইপক 0 ধরে আমি সরণ, ত্বরণ ও অ্যাক্সিলারেশনের যে কার্ভটি আমি পেয়েছিলাম সরণ, ত্বরণ ও বেগের, সেই 3টি কার্ভ যথাক্রমে এই কার্ভটি এবং এই কার্ভটি। এবার আমি ধরছি আলফার একটি ভ্যালু আছে, আলফা নট ইকুয়াল টু 0, অর্থাৎ থিটা, এক্ষেত্রে থিটা কত? এক্ষেত্রে x = a sin of ওমেগা টি প্লাস আলফা। আর দশাকোণ কত এখানে টোটাল? এই পুরোটাই হলো দশাকোণ থিটা, অর্থাৎ x = a sin থিটা আমি এখানে লিখতে পারছি। এবং থিটা নট ইকুয়াল টু এখানে ওমেগা টি, এখানে থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা, এবার আমি দেখছি আলফার যদি ভ্যালু থাকে তাহলে কার্ভটি কীরকম দেখতে হচ্ছে। আলফা ইকুয়াল টু, আমি একটা উদাহরণ নিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। মনে করছে আলফা ইকুয়াল টু প্লাস π/6। আলফা যদি π/6 হয় তাহলে কণাটির এক্সের ভ্যালু কত? x = a sin থিটার মানে ওমেগা টি প্লাস π/6। ওকে, এবার কণাটির সরণ মানে টি যখন 0 হবে প্রাথমিক অবস্থায় কণাটির ইপক কত? π/6, দশাকোণ প্রাথমিক অবস্থায় π/6। এবং কণাটির সরণ কত আমি দেখি, x = টি এর ভ্যালু 0, অর্থাৎ x = a sin π/6, sin π/6 মানে sin 30 ডিগ্রি মানে হাফ, অর্থাৎ x = a/2। অর্থাৎ যদি আমি সেক্ষেত্রে গ্রাফ আঁকার চেষ্টা করি, গ্রাফে এক্স এর ভ্যালু যখন 0 হবে, টাইমের ভ্যালু যখন 0 হবে তখন a এর ভ্যালু a/2, মানে কণাটির সরণ তখন a/2। তাই কণাটির বিস্তার যদি আমি জানি a,
তাহলে যখন কণাটি শুরু হচ্ছে তখন তার বিস্তার কত বা তখন তার অবস্থান কত? তখন তার অবস্থান হলো মূল বিন্দু থেকে a/2 দূরত্বে। অর্থাৎ কণাটির যদি এটি যাত্রাপথ হয়, এটা যদি মূল বিন্দু হয়, এটি কণাটির একটা প্রান্ত, এটি কণাটির অপর প্রান্ত। ওকে, তাহলে কণাটি বলছে মূল বিন্দু থেকে a/2 দূরত্ব থাকা অবস্থায় কণাটি যাত্রা শুরু করেছে। অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্ব a/2, তো কণাটি যখন এই পজিশনে রয়েছে সেই পজিশনের টাইমকে 0 ধরে কণাটি যাত্রাপথের গণনা করা শুরু হয়েছে। তারপরে কণাটি একটা প্রান্তে গেছে এবং একটা প্রান্তে যাওয়ার পরে আবার ব্যাক করেছে, এবং তারপরে কার্ভটা যথারীতি রিপিটেড হবে, শুধুমাত্র ইনিশিয়াল ফেজটাই আলাদা হবে। ইনিশিয়াল পজিশনটা সরল দোলগতির ক্ষেত্রে, নর্মাল ক্ষেত্রে এরকম একটা পজিশন ছিল, এরকম একটা পজিশন ছিল, কিন্তু এক্ষেত্রে ইনিশিয়াল পজিশনটাতে এক্সের একটা ভ্যালু রয়েছে বা সরণের একটি ভ্যালু রয়েছে। সেমভাবে ইনিশিয়াল পজিশনে আমাদের ভেলোসিটির একটা ভ্যালু থাকবে এবং অ্যাক্সেলারেশনের একটা ভ্যালু থাকবে। সেই ভ্যালুগুলো আমি সরলরেখার সমীকরণে বসিয়ে পেতে পারি। যেমন ভেলোসিটির সমীকরণটি কী জানি আমি? ভেলোসিটির সমীকরণ জানি dx dt, অর্থাৎ a ওমেগা cos অফ ওমেগা টি প্লাস আলফার জায়গায় π/6। আলফার জায়গায় π/6 যদি আমি বসাই তাহলে একটা ভ্যালু থাকে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি যদি জ্বালায়, cos 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি √3/2। তাহলে এই যে ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে কত? √3/2 ওমেগা এ। এবং সাইনের ভ্যালুটা যদি আমি, অ্যাক্সিলারেশনটা যদি আমি জানি, অ্যাক্সিলারেশন মানে এই মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন অফ ওমেগা টি প্লাস π/6। সেমভাবে এখানে টি এর ভ্যালু কত? 0 যদি আমি বসাই প্রাথমিক অবস্থায়, তাহলে এখানে থাকছে সাইন π/6। সাইন π/6 মানে হাফ, অর্থাৎ অ্যাক্সিলারেশনের ভ্যালু কত দাঁড়াচ্ছে? হাফ অফ মাইনাস ওমেগা স্কোয়ার এ। তাহলে কণাটির অ্যাক্সিলারেশনের বিস্তার কত? ওমেগা স্কোয়ার এ, যেটা আমরা জানি এতক্ষণ গ্রাফে দেখে এসেছি, এটা ওমেগা স্কোয়ার এ। কিন্তু যখন যাত্রাপথ শুরু হচ্ছে তখন কণাটির বিস্তার কত দাঁড়াচ্ছে? শুধু ওমেগা স্কোয়ারের অর্ধেক দাঁড়াচ্ছে। এবং তারপরে গতিবেগটা যথারীতি মিরর হচ্ছে বা একই রূপ রূপান্তরিত হচ্ছে। এখানে থিটার ভ্যালু π/2, এখানে থিটার ভ্যালু পাই, এখানে থিটার ভ্যালু 3π/2 এবং এখানে থিটার ভ্যালু 2π। এবার যদি আলফার ভ্যালু π/6 হলে যদি কেউ জানতে চায় কণাটি কখন একটি প্রান্তে পৌঁছাবে, অর্থাৎ এই পয়েন্টে যখন যাবে তখন এই সময়টুকুর ভ্যালু যদি কেউ জানতে চায়, তাহলে আমি কি করব? আচ্ছা, যদি কণাটি এই পজিশনে পৌঁছায় তাহলে আমি এখানে জানি কি থিটার ভ্যালু কি হবে? থিটার ভ্যালু হবে নিশ্চয়ই π/2, কারণ আমরা জানি কি x = যদি a সাইন থিটা আমি জানি। এখানে x এর ভ্যালু কত আমি জানি? x এর ভ্যালু এখানে a, মানে কণাটি একটি প্রান্তে পৌঁছে গেছে। সেক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে? সাইন থিটা মানে 1, অর্থাৎ থিটা মানে 90 ডিগ্রি বা তার সরল গুণিতক হবে। আচ্ছা, থিটা যদি 90 ডিগ্রি হয় বা π/2 হয়, তাহলে থিটা মানে কি আমি জানি? 2π/t ইন্টু টি মানে ওমেগা টি প্লাস আলফা, এবং আলফার ভ্যালু কত? π/6, ওমেগা টি প্লাস π/6। এখান থেকে টি এর যে ভ্যালুটা আমি পাবো, টি এর ভ্যালুটা কত পাবো? টি এর ভ্যালু পাবো π/2 মাইনাস π/6 মাইনাস যাবে ইন্টু কি থাকবে? ইন্টু থাকবে t/2π। এটা করলে আমি জানি কত থাকবে? π/3 থাকবে। এটা করলে π/3 থাকছে, এবং এখান থেকে কত আসবে? পাই কেটে যাবে, অর্থাৎ থাকবে 2/3 t। অর্থাৎ সময় যখন পর্যায়কালের, মোট পর্যায়কালের 2/3 অংশ হবে তখন কণাটি একটি প্রান্তে পৌঁছাবে। সেমভাবে আমি থিটার ভ্যালু পাই বসিয়ে আমি কণাটি কখন সাম্যাবস্থায় পৌঁছাবে তার ভ্যালু পাই, এবং এইভাবে করে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আমি পেতে পারি। এবং সেমভাবে কণাটির সাম্যাবস্থায় যখন পৌঁছাবে তখন কণাটির ভেলোসিটির ভ্যালু কত হবে সেগুলো আমি পেতে পারি। আচ্ছা, এর পরের যে উদাহরণটা আমরা করব সেই উদাহরণটাতে আমরা আলফার ভ্যালু -π/6 ধরে করব। আলফার ভ্যালু -π/6 ধরলে কণাটির সরণের সমীকরণটি কি দাঁড়াচ্ছে? a অফ সাইন ওমেগা টি মাইনাস π/6। আচ্ছা, যদি সমীকরণটি এটা দাঁড়ায়, যদি এইখানে এই সমীকরণটি থেকে যদি আমি টি এর ভ্যালু বার করতে চাই, টি এর কোন ভ্যালুর জন্য কণাটি সাম্যাবস্থায় পৌঁছায়, তো সাম্যাবস্থায় যখন পৌঁছাবে তখন আমি জানি কি থিটার ভ্যালু π/2 হবে।
অর্থাৎ ওমেগা টি মাইনাস π/6 ইকুয়াল টু π/2 হবে। তাহলে এক্ষেত্রে ওমেগা টি হবে π/2 প্লাস π/6। তাহলে π/2 এবং π/6 এর যোগ করলে থাকছে 6, নিচে 3 এবং 4 মানে 4, অর্থাৎ 2/3। তাহলে ওমেগা টি ইকুয়াল টু 2/3 পাই। আচ্ছা, ওমেগাকে আমি এই সাইডে লিখলাম বাই ওমেগা মানে t/2 2 কেটে গেল, অর্থাৎ t/3, অর্থাৎ t/3 সময়, অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় কণাটি সাম্যাবস্থায় পৌঁছাবে। এবং যখন টি এর ভ্যালু যখন 0 থাকবে তখন কণাটির সরণ আমি কত দেখছি, তখন কণাটির সরণ আমি পাচ্ছি a সাইন অফ মাইনাস π/6। সাইন মাইনাস π/6 এর মানে কত, হাফ, মাইনাস হাফ মানে অর্থাৎ a/2। অর্থাৎ a/2 মানে কত, কণাটির যদি এটি সাম্যাবস্থা হয়, এটি এ প্রান্ত এবং এটি বি প্রান্ত হয়, এই দিকটাকে আমি পজিটিভ ধরেছি আমরা জানি, তাহলে সেক্ষেত্রে কণাটির সরণ কত, মাইনাস a/2, অর্থাৎ কণাটির সরণ হলো নেগেটিভ অ্যাক্সেসের দিকে a/2। অর্থাৎ কণাটি এই পজিশনে যখন রয়েছে তখন সময় গণনা শুরু হয়েছে। তাহলে সেক্ষেত্রে কার্ভটি কেমন হবে সেটা আমরা দেখি। তাহলে কার্ভে আমি দেখতে পাচ্ছি সময়ের ভ্যালু যখন 0 তখন কণাটির সরণ কত, মাইনাস a/2। তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস π/6 হলে, t ইকুয়াল টু 0 হলে কণাটির সরণ তখন কত, মাইনাস a/2। সেমভাবে কণাটির ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের ভ্যালু বার করা যায়, যেটা আমি করছি না। আচ্ছা, এবার তারপরে যদি বলে কণাটির ভেলোসিটি কখন 0 হবে, কণাটির সরণ কখন 0 হবে, সেটা যদি কী করে বার করতে হয়, তাহলে আমরা সেমভাবে আগেরবার যেরকম করেছিলাম, থিটার মানে আমরা কি ধরেছিলাম, 0 ধরেছিলাম। থিটার ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ কণাটির সরণ যখন 0 হবে তখন কণাটির থিটার ভ্যালু কত, 0 হবে এক্ষেত্রে। কারণ থিটার ভ্যালু এক্ষেত্রে আমাদের পাই হবে না। কেন হবে না সেটা আমরা দেখি। প্রথমে আলফা ইকুয়াল টু মাইনাস π/6, অর্থাৎ আলফার ভ্যালু এখানে মাইনাস 30 ডিগ্রি। তাহলে মাইনাস 30 ডিগ্রি থেকে সময় যত বাড়তে থাকবে থিটার ভ্যালু কী হবে, তাহলে থিটার ভ্যালু প্রথমে কত ছিল, থিটার ভ্যালু প্রথমে ছিল মাইনাস 30 ডিগ্রি। তারপর সময় যত বাড়তে থাকবে তত থিটার ভ্যালু কি সমীকরণ অনুযায়ী বাড়বে, থিটার ভ্যালু ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি, এই সমীকরণ অনুযায়ী থিটার ভ্যালু বাড়বে। তাহলে মাইনাস 30 ডিগ্রি যদি থিটার ভ্যালু প্রথমে হয়, তাহলে থিটার ভ্যালু তারপরে কিসে হবে, 30 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে একটা সময় 0 ডিগ্রিতে পৌঁছাবে, 0 ডিগ্রিতে পৌঁছানোর পরে 90 ডিগ্রিতে পৌঁছাবে, তারপর কিনা 180 ডিগ্রিতে পৌঁছাবে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, থিটার ভ্যালু কখন 180 ডিগ্রিতে পৌঁছাচ্ছে, কখন 90 ডিগ্রিতে পৌঁছাচ্ছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে থিটার ভ্যালু 90 ডিগ্রিতে যখন পৌঁছাচ্ছে, তার আগে কিসে পৌঁছাচ্ছে, 0 ডিগ্রিতে পৌঁছাচ্ছে। থিটার ভ্যালু 0 ডিগ্রিতে যদি পৌঁছায়, তাহলে আমরা সেমভাবে ওমেগা টি মাইনাস আলফার মান এখানে 30 ডিগ্রি ইকুয়াল টু 0 করে টি এর কোন ভ্যালুর জন্য আমি কণাটি সাম্যাবস্থায় পৌঁছাবে সেটা আমি পেয়ে যাব। অর্থাৎ কণাটি যদি আমি সাম্যাবস্থার গতিটা আরেকবার দেখি, তাহলে কণাটি প্রথমে এখানে ছিল, এই দিক থেকে কণাটি আমি আরও ভালো করে ছবিটা আঁকছি, এটা সাম্যাবস্থা, টি প্রান্ত, এটি বি প্রান্ত, কণাটি এরকম একটা পজিশনে আছে। তো কণাটি এই পজিশন থেকে কণাটির গতিবেগ এদিকে হতে পারে, সাম্যাবস্থার দিকে হতে পারে, আবার কণাটির গতিবেগ এদিকে হতে পারে। কোনটা আমরা বার করতে পারছি সেটা আমরা আরামসে ছবি দেখে, গ্রাফ দেখে বুঝতে পারছি। এটাও গ্রাফের একটা সিগনিফিক্যান্স। গ্রাফের সিগনিফিক্যান্স থেকে দেখতে পাচ্ছি কণাটির এই অবস্থান থেকে কণাটি কোথায় গেছে, সাম্যাবস্থানে গেছে। তাহলে কণাটির গতি কোন দিকে, নিশ্চয়ই সাম্যাবস্থান দিকে। তাহলে কণাটি এই পজিশন থেকে সাম্যাবস্থায় গেছে, তারপর পজিটিভ দিকে গিয়েছে, তারপর আবার সাম্যাবস্থায় ফেরত এসেছে, তারপর আবার নেগেটিভ দিকে গিয়েছে। এখান থেকে তাই দেখতে পাচ্ছি কণাটি নেগেটিভ দিকে ছিল, সাম্যাবস্থায় গিয়েছে, পজিটিভ দিকে গিয়েছে, তারপর আবার নেগেটিভ দিকে গিয়েছে। আচ্ছা, এবার আলফার ভ্যালু যদি মাইনাস 60 ডিগ্রির জায়গায় মাইনাস 120 ডিগ্রি হতো, তাহলে কি গল্পটা হতো, তাহলে জিনিসটা ঘুরে যেত, বা মাইনাস 100 যদি 150 ডিগ্রি হতো, বা মাইনাসের ভ্যালু যদি আরও বেশি থাকতো, তাহলে কি হতো কণাটি, তাহলে কণাটি তাহলে তখন এই পজিশনে যখন ছিল তখন কণাটির সময় গণনা শুরু হয়েছে, এই পজিশনে কণাটি যখন ছিল। সেক্ষেত্রে কণাটি এই পজিশন থেকে আবার একদম বিপরীত প্রান্তে গেল, বিপরীত প্রান্ত থেকে তারপর সাম্যাবস্থায় আসলো। অর্থাৎ কণাটি এই পজিশন থেকে একদম বিপরীত প্রান্তে গেল, বিপরীত প্রান্ত থেকে আবার সাম্যাবস্থায় আসলো, তারপরে কণাটি আবার পজিটিভ দিকে গেল।
তাহলে আলফার বিভিন্ন ভ্যালুর জন্য কণাটির গতির দিক আমরা বুঝতে পারি। আচ্ছা, এছাড়া আরেকটা কার্ভ আমি দেখব। এই যতগুলো কার্ভ আমি দেখেছি প্রত্যেকটা কার্ভে আমি দেখেছি কি এর থেকে ওমেগা এ বড় এবং ওমেগা এর থেকে ওমেগা স্কয়ার এ বড়, অর্থাৎ সরণের বিস্তার কণাটির বিস্তারের থেকে কণাটির সরণের বিস্তারের থেকে কণাটির ত্বরণের বিস্তার বেশি আমি দেখেছিলাম। এবার ওমেগার ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তাহলে ওমেগা স্কয়ার ভ্যালু এর ভ্যালু নিশ্চয়ই এর থেকে কম, সেক্ষেত্রে কণাটির ত্বরণের যে বিস্তার, ত্বরণের বিস্তারটি কণাটির সরণের বিস্তারের থেকে কম। সেটি একটি গ্রাফে আমি দেখাচ্ছি। দেখো এখানে ভেলোসিটি কোনটি? ভেলোসিটি এখানে সবুজ কার্ভটি, অর্থাৎ এটা হলো কণাটির ভেলোসিটি। এবং ভেলোসিটির থেকে কণাটির যে অ্যাক্সিলারেশন রয়েছে, অ্যাক্সিলারেশনের ভ্যালুটা, সরি আমি এখানে ভুল দেখালাম, ভেলোসিটি হলো কণাটির নীলটা। তার ভেলোসিটির থেকে অন্যান্য ক্ষেত্রে অ্যাক্সিলারেশন, ভেলোসিটির সরণ কত? ওমেগা এ, অর্থাৎ এইটুকু সরণ হলো ওমেগা এ। আমরা কি জানি? ভেলোসিটির থেকে অ্যাক্সিলারেশনের সরণ এক্ষেত্রে কম, এবং এখানে আমি দেখছি এখানে অ্যাক্সিলারেশন যে হলুদ কার্ভটা তার সরণ ভেলোসিটির থেকে কম। এবং অদ্ভুতভাবে কণাটির ডিসপ্লেসমেন্ট বা সরণের যে বিস্তার, সেই বিস্তারটি বাকি কণাগুলির বিস্তারের থেকে, মানে ত্বরণ এবং বেগের বিস্তারের থেকে বেশি। এবার সরল দোলগতির সরণ, বেগ এবং ত্বরণের দশা পার্থক্য আমরা দেখব, এবং সেগুলি দশা পার্থক্যগুলি ফিজিক্যাল সিগনিফিকেন্স কী হয় যে আমরা জানব। আর গ্রাফে সেই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা ধরার চেষ্টা করব। আচ্ছা, সরল দোলগতির সরণের সমীকরণ x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, অর্থাৎ এ সাইন থিটা। আমি লিখতেই পারি বেগের সমীকরণটি কি? এ কস এ ওমেগা কস থিটা, থিটা দশাকোণ বা ওমেগা টি প্লাস আলফা, অথবা কি লিখতে পারি এ ওমেগা সাইন অফ এ ওমেগা সাইন অফ থিটা প্লাস পাই বাই 2। আর ত্বরণ বা অ্যাক্সেলারেশন কি? মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন থিটা, সেটাকে আমি লিখতে পারি এ ওমেগা স্কয়ার সাইন অফ থিটা প্লাস পাই, কারণ সাইন থিটা প্লাস পাই মানে আমি জানি মাইনাস থিটা। তাহলে সরণের দশাকোণ কত? সরণের দশাকোণ হলো থিটা। তেমনি বেগের দশা কত? ভেলোসিটির দশা থিটা প্লাস পাই বাই 2, কারণ সাইনের অপেক্ষকে দুটোকে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যে কোণটি থাকছে সাইনের সেটি সাইনের সেটি ভেলোসিটির দশাকোণ, কারণ সেটি ভেলোসিটির মান ও দিককে নির্ণয় করছে। আর অ্যাক্সেলারেশন ত্বরণের দশা কি? থিটা প্লাস পাই বাই 2। তাহলে এটাকে যদি আমি থিটা 1, এটাকে থিটা 2 এবং এটাকে থিটা 3 ধরি, তাহলে সরণের সাপেক্ষে বেগের দশা কত? তাহলে বেগের এবং সরণের দশা পার্থক্য বা সরণের সাপেক্ষে বেগের দশা, তাহলে বেগের দশা মাইনাস সরণের দশা কত? থিটা 2 মাইনাস থিটা 1, অর্থাৎ শুধু পাই বাই 2। এর মানে বেগ যে মুহূর্তে একটা অবস্থান অতিক্রম করছে, সরণ পাই বাই 2 সময় পরে সেই পাই বাই 2 দশা পার্থক্যে সেই জায়গাটা, সেই অবস্থানটা অতিক্রম করছে। আমরা সেটাকে গ্রাফে দেখি। এটি সরল দোলগতির, এই যে কার্ভটি সবুজ কার্ভটি আমি দেখতে পাচ্ছি, সেটি সরল দোলগতির সরণের
কার্ভ, এবং এই কার্ভটির সমীকরণ কি? স্বাভাবিক কার্ভ, এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এখানে আলফার ভ্যালু 0, অর্থাৎ এ সাইন ওমেগা টি। আচ্ছা, সময় যখন 0 তখন কণাটির সরণ কত? 0। আর সময় যখন 0 তখন কণাটির বেগ কত? এটি কণাটির বেগের কার্ভ। বেগের কার্ভের সমীকরণ এ ওমেগা কস ওমেগা টি বা সাইন ওমেগা টি প্লাস π/2। সময় যখন 0 তখন কণাটির সরণ কত? ম্যাক্সিমাম। তাহলে টি ইকুয়াল টু যদি 0 হয় তখন কণাটির বিস্তার তখন ম্যাক্স। বিস্তার ম্যাক্স মানে কণাটির বেগের বিস্তার ম্যাক্স, অর্থাৎ ভি তখন কণাটির ভেলোসিটি তখন ভি ম্যাক্স, টি ইকুয়াল টু 0-তে। আচ্ছা, এবার আমরা দেখলাম কি সরণের দশা বেগের দশার থেকে π/2 ছোট, অর্থাৎ π/2 ডিস্টেন্স পরে দশার π/2 পরিবর্তনে বেগ যে অবস্থান তার গতির অ্যাচিভ করছে সেই অবস্থানটি সরণ π/2 পরে সরণ তার গতির যে অবস্থানটি অ্যাচিভ করছে সেই অবস্থানটি সময় যখন 0 থাকে তখন কণাটির বেগ অ্যাচিভ করে। দেখো এখানে এই ডিস্টেন্সটা কত? থিটার এই ভ্যালুটা কত? π/2। π/2 ডিস্টেন্স পরে কণাটির সরণ তার ম্যাক্সিমাম অবস্থায় পৌঁছায়, অর্থাৎ থিটার ভ্যালু যখন π/2 তখন এখানে সরণ কত? x ইকুয়াল টু এক্স ম্যাক্স বা এ। আর এখানে টি এর ভ্যালু যখন 0 তখন ভি ইকুয়াল টু ভি ম্যাক্স অথবা এ ওমেগা। এটি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমার কার্ভে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, সময় যখন 0 তখন কণাটির সরণ যে পজিশনে রয়েছে তার থেকে বেগ π/2 অ্যাডভান্স আছে দশা পার্থক্যে। তার মানে কি? তার মানে কণাটির সরণ π/2 সময় পরে বা দশার π/2 পরিবর্তনের পরে যে অবস্থান অ্যাচিভ করবে কণাটির বেগ, সেই অবস্থানটি প্রথমেই রয়েছে। এটি আমরা পুরো যাত্রাপথে পুরো পথ বরাবর আমি তা দেখতে পারবো। যে কোনো অবস্থানে সরণ যে জায়গাটা অ্যাচিভ করছে সে জায়গাটা বেগ তা অলরেডি দশার π/2 পরিমাণ আগেই করে ফেলেছে। আচ্ছা, এবার আমরা সরণ হলো, এবার আমরা অ্যাক্সিলারেশনটাকে দেখা যাক। অ্যাক্সিলারেশনে কি সমীকরণ দেখেছিলাম? অ্যাক্সিলারেশনের দশা, তাহলে অ্যাক্সিলারেশনের দশা মানে θ3 মাইনাস θ1 কত ছিল? পাই। আচ্ছা, আমরা এখানে সরল দোলগতির সমীকরণে এটি কি? অ্যাক্সিলারেশন, আর এটি কি? কণাটির সরণ। দেখি এখানে কিভাবে দেখা যাচ্ছে। আমরা দেখব কণাটির যে কোনো একটা সময়, কণাটির গতিবেগের যে কোনো একটা সময় কণাটির সরণ এবং অ্যাক্সিলারেশনের মধ্যে দশা পার্থক্য পাই। আচ্ছা, আমি কি জানি যে পাই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত? পাই। এই ডিস্টেন্সটা কত? আবার একটি পাই। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি পাই ডিস্টেন্স পর পর কণাটির সরণ নিজেকে রিফ্লেক্ট করছে। মানে একটা পাইতে কণাটির সরণ পজিটিভ থাকলে অন্য পাইতে কণাটির সরণ নেগেটিভ থাকছে, পরের পাইতে কণাটির সরণ আবার পজিটিভ, পরের পাইতে কণাটির সরণ আবার নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তাহলে পাই সময়ের অন্তর অন্তর বা পাই দশার পরে পরে কণাটির সরণ নিজেকে প্রতিলিপি তৈরি করছে। কোনো একটা সময় কণাটি, যে সময় কণাটির প্রতিলিপিটি পাই, সরণের প্রতিলিপি পাই, তখন আমি দেখছি কণাটির অ্যাক্সিলারেশনের প্রতিলিপি কি? নেগেটিভ। অর্থাৎ এখান দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরণ এবং ত্বরণের যে দশার পার্থক্যটি সম্পূর্ণ উল্টো বলেই দশার পার্থক্যটি পাই। কারণ আমরা জানি সাইনের অপেক্ষক পাই ডিস্টেন্স পরপর নিজেকে রিফ্লেক্ট করে বা নিজের প্রতিলিপি তৈরি করে। দেখো গ্রাফেও দেখা যাচ্ছে যে কোনো একটা পাইতে, যে দশার যে কোনো একটা পাই ইন্টারভেলে আমি দেখতে পাচ্ছি সাইনের কণাটির সরণ যদি সেখানে নেগেটিভ হয়, ত্বরণ সেখানে পজিটিভ।
দেখো এখানেও সরণ নেগেটিভ হচ্ছে, সরণ পজিটিভ হচ্ছে, এখানে ত্বরণ নেগেটিভ হচ্ছে। এবং কণাটির যে কোনো, এবার গতিপথের যে কোনো একটা অবস্থানে আমি জিনিসটা দেখা যায়। ধরো গতিপথের এই অবস্থানে রয়েছে, এখানে কণাটি অবস্থান করছে, এই দশায় অবস্থান করছে। কণাটি যখন এই দশায় অবস্থান করছে তখন কণাটির সরণ কত? কণাটির সরণ এক্স ইকুয়াল টু এখানে এক্স ম্যাক্স অর্থাৎ এ। আর থিটা দশার সময় কণাটির ত্বরণ কত আমি দেখতে পাচ্ছি, দেখো কণাটির ত্বরণ ঠিক উল্টো। কণাটির ত্বরণ এখানে কত? এ ইকুয়াল টু এ মাইনাস এ মিনিমাম, অর্থাৎ এ মিনিমামের ভ্যালু কত? মাইনাস ওমেগা স্কোয়ার এ। অর্থাৎ কণাটির ত্বরণ এখানে সর্বনিম্ন কিন্তু সরণ এখানে সর্বোচ্চ। এবং দেখো ঠিক পাই দশা পরে কণাটির সরণ ত্বরণকে ছুটছে। কারণ কি? আমি জানি কণাটির ত্বরণ সরণের থেকে পাই অ্যাডভান্স আছে, পাই দশা এগিয়ে আছে। তাহলে কণাটির ত্বরণ যদি কণাটির সরণের থেকে পাই এগিয়ে থাকে, দশা এগিয়ে থাকে, তাহলে কণাটির সরণ পাই দশা পরে কণাটি ত্বরণকে টাচ করছে। দেখা যায় কীরকম হবে। পাই এখান থেকে পাই মানে কত? এখানে এইটুকু হলো পাই বাই টু, এইটুকু হলো আরেকটি পাই বাই টু, অর্থাৎ এইটুকু হলো কণাটি পাই বাই টু। দেখো দশা যখন ঠিক পাই বাই টু অন্তর গেল তখন তার অবস্থান কি? তখন কণাটির সরণের অবস্থান দেখো, কণাটির সরণ সেখানে এক্স মিনিমাম অর্থাৎ মাইনাস এ। তাহলে আমি দেখতে পাচ্ছি কণাটির সরণ পাই ডিস্টেন্স পরে, পাই দশার পরে কণাটি ত্বরণের দশাকে ছুটছে। এটা কি হলো দশা পার্থক্যের ফিজিক্যাল সিগনিফিকেন্স। যে কোনো একটা পয়েন্ট দেখতে পারো, ধরো এই পয়েন্টটি কণাটির গতি আমি দেখছি কণাটির ত্বরণ এবং সরণের মান সমান, কিন্তু দুটো মানই সমান এই কারণে কারণ দুটো মানই শূন্য। কিন্তু শূন্য হলো এখানে ত্বরণকে আমি দেখতে পাচ্ছি কি নিচের দিকে যাচ্ছে, মানে কণাটির ত্বরণ নেগেটিভের দিকে যাচ্ছে, কিন্তু কণাটির সরণ কিসের দিকে যাচ্ছে? পজিটিভের দিকে যাচ্ছে, মানে এখানেও দশাটি ঠিক উল্টো। এবার আমরা একাধিক সরল দোলগতির সংযোজন পড়ব। তাহলে আমাদের টপিকের নাম সরল দোলগতির সংযোজন বা কম্পোজিশন অফ টু অর মোর হারমোনিক মোশন। আচ্ছা, মনে করি একটি কণা আছে, তার উপরে F1, F2, F3 ইত্যাদি প্রত্যানয়ক বল কাজ করছে। আর মনে করছি এই প্রতিটি প্রত্যানয়ক বল কণাটিতে আলাদা আলাদা সরল দোলগতির সৃষ্টি করছে। তাহলে সরল দোলগতির সৃষ্টি করছে প্রত্যানয়ক বলগুলি। এবার আমাদের কি জানার বিষয় এখান থেকে? লব্ধি গতিটি কেমন হবে, লব্ধি গতি কীরকম হবে। তাহলে কি বলা হচ্ছে, ধরো একটা কণা আছে, এখানে কণাটির ভর m, এই কণাটির উপরে বিভিন্ন প্রত্যানয়ক বল কাজ করছে, F2, F3 ইত্যাদি। এই প্রত্যানয়ক বলগুলির জন্য কণাটিতে প্রত্যেকটি প্রত্যানয়ক বল কণাটিতে আলাদা আলাদা সরল দোলগতির সৃষ্টি করছে। তাহলে টোটাল যে প্রত্যেকটি প্রত্যানয়ক বল মিলে কণাটিতে যে লব্ধি গতিটি হবে, সেই লব্ধি গতিটি কেমন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই পুরো সিস্টেমটাকে সাধারণত দুভাগে ভাগ করতে পারি। এক, প্রত্যানয়ক যে বলগুলি আছে সেগুলি রৈখিক নয়, প্রত্যানয়ক বলগুলি অরৈখিক। তবে প্রত্যানয়ক বলগুলি যদি অরৈখিক হয় তবে দেখি সিস্টেমটা কী করে আমি বার করব। একটা উদাহরণ দ্বারা দেখছি। মনে করছি একটি কণা আছে, এই কণাটার সাথে একটা স্প্রিং লাগানো আছে এভাবে, আর একটা স্প্রিং লাগানো আছে।
এই স্প্রিংটার বল ধ্রুবক কে, এটিরও বল ধ্রুবক কে। তাহলে এইভাবে এবার যদি কণাটিকে নিচের দিকে টানা হয় তাহলে কণাটিতে দুটি স্প্রিংয়ের জন্য আলাদা আলাদা প্রত্যানয়ক বলের সৃষ্টি হবে। একটি প্রত্যানয়ক বলের সৃষ্টি হবে এই দিকে, এর ভ্যালু হবে এফ, এবং আরেকটি সৃষ্টি হবে এই দিকে, এর ভ্যালু হবে কত, এফই হবে, কারণ দুটির বল ধ্রুবক আমি সেম ধরেছি। তাহলে আর যদি এই কোণটি থিটা হয় তাহলে এটি 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, আমি মনে করছি এই কোণটি থিটা। ওকে, তাহলে এই উপাংশ বরাবর অর্থাৎ উলম্ব উপাংশ বরাবর কণাটির টোটাল প্রত্যানয়ক বল কত, 2f cos থিটা। আর আনুভূমিক দিক বরাবর কণাটির প্রত্যানয়ক বলের উপাংশ কত, এই এফ এর এই দিক বরাবর প্রত্যানয়ক বল হলো এফ সাইন থিটা, আর এই দিক বরাবর প্রত্যানয়ক বল হলো এফ সাইন থিটা। আমরা দেখতে পাচ্ছি দুটি প্রত্যানয়ক বল নিজেদেরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, অর্থাৎ কণাটিতে টোটাল প্রত্যানয়ক বল হলো 2f cos থিটা। এবার 2f cos থিটার জন্য কণাটিতে কীরকম দোলগতির সৃষ্টি, কীরকম গতির সৃষ্টি হয় সেটা আমি আরামসে বার করতে পারবো। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি। এই উদাহরণটিতে কণাটি রয়েছে, কণাটির উপরে তিনটি প্রত্যানয়ক বল কাজ করছে, তিন দিকে তিনটি স্প্রিং রয়েছে। কণাটিতে এই দিকে কণাটিকে মোশন দেওয়া হয়েছে, এই দিকে মোশন দিয়ে কণাটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কণাটিতে একটি প্রত্যানয়ক বল এই দিকে, একটি এই দিকে, আর একটি নিচের দিকে কাজ করছে। এক্ষেত্রে কি হবে, যদি এই দুটি স্প্রিংয়ের বল ধ্রুবক সেম হয় তাহলে এক্ষেত্রে মোট বল কত হবে, 2f cos থিটা। আর এর যদি বল ধ্রুবক k1 হয়, আলাদা হয়, তাহলে এর জন্য হবে -f1। মানে আমি বলছি k1 এর জন্য যে প্রত্যানয়ক বলের সৃষ্টি হবে সেটি হলো f1। আমি দেখতে পাচ্ছি f1 ডাইরেকশন যদি নিচের দিকে হয় তাহলে 2f cos থিটা মাইনাস f1 হলো টোটাল প্রত্যানয়ক বল। তাহলে আমি দেখলাম যদি আমাদের প্রত্যানয়ক বলগুলি অরৈখিক হয় তাহলে তাদের ভেক্টর পদ্ধতিতে যোগ করতে হবে। আচ্ছা, এবার যদি প্রত্যানয়ক বলগুলি রৈখিক হয়, অর্থাৎ 2 নম্বর ক্ষেত্র, এক্ষেত্রে প্রত্যানয়ক বলগুলি রৈখিক। আচ্ছা, আমরা জানতাম কি রৈখিক ভেক্টরের যোগ করার জন্য মনে করি একটি রৈখিক ভেক্টর f1 আছে আর একটি রৈখিক ভেক্টর f2 আছে। তাদের যোগ করার জন্য, তাদের যোগ করলে যে লব্ধির রৈখিক ভেক্টরটি সৃষ্টি হবে সেটি কি, f1 মাইনাস f2। অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর যোগের কারুকার্যের দরকার নেই, সঠিক চিহ্ন ব্যবহার করলে আমি বীজগাণিতিক যোগ করলে যে পদ্ধতিটি পাবো, যে মানটি পাবো, সেটি তার রৈখিক গতির জন্য লব্ধি ভেক্টরের সমান হবে। তাহলে যদি তাহলে প্রত্যানয়ক বলগুলি রৈখিক হয় তাহলে তার যে রৈখিক গতিটি হবে, সেই রৈখিক গতির যে সরণ হবে, সেই সরণটি বাকি যে দুটি ভেক্টর থাকে বা বাকি যে একাধিক ভেক্টরগুলি থাকে সেই ভেক্টরগুলির সরণের সমষ্টির সমান। অর্থাৎ আমি মনে করছি কণাটির উপরে f1 f2 f3 fm ইত্যাদি রৈখিক ভেক্টর কাজ করছে এবং প্রত্যেকটি ভেক্টরই একটি রেখা বরাবর, মনে করছি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর বা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। মোদ্দা কথা হলো ভেক্টরগুলি রৈখিক কাজ করছে। এবার যদি প্রত্যেকটি ভেক্টরের জন্য আলাদা আলাদা সরণের সমীকরণ এরকম হয়, মনে করি f1 এর জন্য সরণের সমীকরণ x1 = a sin θ1, f2 এর জন্য সরণের সমীকরণ a sin θ2, f3 এর জন্য সরণের সমীকরণ sin θ3। তাহলে এদের লব্ধি সরণ কি হবে? এদের লব্ধি সরণ হবে সিম্পলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সরণের বীজগাণিতিক যোগ। কেন বীজগাণিতিক যোগ হচ্ছে? কারণ আমি দেখিয়েছিলাম রৈখিক ভেক্টরের ক্ষেত্রে সরণ ও রৈখিক ভেক্টর, রৈখিক ভেক্টর বেগের রিপ্রেজেন্টেটিভ হলো এক্ষেত্রে সরণ, এবং সরণের দিককে নির্দেশ করে, সরণের দিক নির্দেশ করছে θ1। অর্থাৎ সরণের মান নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা ডিপেন্ড করছে θ1 এর উপরে, অর্থাৎ θ1 টেক কেয়ার করছে সরণের সাইনটি। তাই সুতরাং সিম্পল বীজগাণিতিক যোগ করাটাই এনাফ, কারণ বীজগাণিতিক যোগে চিহ্নের মানটি নির্ণয় করছে কে? θ1। তাহলে এক্ষেত্রে যে সরণটি হবে, আচ্ছা আমি এটাকে a1, এটাকে a2, এটাকে a3 ধরি,
তাহলে এক্ষেত্রে যে লব্ধি সরণটি হবে সেটি হবে a1 সাইন থিটা 1 প্লাস a2 সাইন থিটা 2 প্লাস a3 সাইন থিটা 3। এবার বেশ কয়েকটি কার্ভের মাধ্যমে ব্যাপারটি দেখানো যাক। তাহলে মনে করছি কার্ভ দেখানোর জন্য আমি সিম্পলি দুটো প্রত্যানয়ন বল কাজ করতে ধরছি কণাটির উপরে। কীরকম প্রত্যানয়ন বল দুটি কাজ করছে? মনে করি এখানে একটি কণাটি আছে, কণাটির সাথে একই দিকে দুটি স্প্রিং লাগানো। এই স্প্রিংটির জন্য প্রত্যানয়ক বল F1, এই স্প্রিংটির প্রত্যানয়ক বল F2, এর বল ধ্রুবক K1, এর বল ধ্রুবক K2। মনে করছি F1 এর জন্য আচ্ছা, আর আমি উলম্ব দিকটাকেই আমি এক্স অ্যাক্সিস ধরছি, এই দিকটাকে আমি এক্স অ্যাক্সিস ধরছি। তাহলে F1 এর জন্য যে প্রত্যানয়ক বলটি সমীকরণটি আসছে সেটি মনে করলাম x1 ইকুয়াল টু a1 সাইন, আমি দুটি ধরছি, শুধু এ ধরছি, সাইন থিটা 1। আর এর জন্য যে সমীকরণটি আসছে সেটি মনে করলাম x2 ইকুয়াল টু বি সাইন থিটা 2। থিটা 1 ও থিটা 2 দশাকোণ। তাহলে যদি আমি দশাকোণ থেকে বাইরে বেরিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি x1 ইকুয়াল টু এ সাইন ওমেগা 1 টি প্লাস আলফা 1 আর জন্য যে সরণটি হচ্ছে সেটি হলো x2 ইকুয়াল টু বি সাইন থিটা 2 জায়গায় আমি লিখছি ওমেগা 2 টি প্লাস আলফা 2। এ ও বি F1 আর F2 প্রত্যানয়ক বলের জন্য কণাটিতে বিস্তার, আর ওমেগা 1 হলো কৌণিক কম্পাঙ্ক, ওমেগা 2 F2 প্রত্যানয়ক বলের জন্য কৌণিক কম্পাঙ্ক, আর আলফা 1 হলো F1 প্রত্যানয়ক বলের দশা, প্রাথমিক দশা, আর আলফা 2 F2 প্রত্যানয়ক বলের জন্য প্রাথমিক দশা। তাহলে লব্ধি গতির যে সরণ হবে সেটি সিম্পলি এই দুটোর বীজগাণিতিক সমষ্টি, রৈখিক গতি, তাই সুতরাং শুধুমাত্র বীজগাণিতিক সমষ্টি এনাফ। তাহলে সেটি দাঁড়াচ্ছে সাইন ওমেগা 1 টি প্লাস আলফা 1 প্লাস বি সাইন ওমেগা 2 টি প্লাস আলফা 2। আচ্ছা, এবার আমি দেখি টি এর ভ্যালু যদি 0 হয় তাহলে কণাটির প্রাথমিক সরণ অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে কণাটির সরণ কত? x0 ইকুয়াল টু এ সাইন আলফা 1 প্লাস বি সাইন আলফা 2। এটি হলো কণাটির প্রাথমিক সরণ। এবার এই জিনিসটাকে আমি গ্রাফে কয়েকটি উদাহরণ দিয়ে দেখি, দুটি উদাহরণ দিয়ে দেখব, বেশি সময় নষ্ট করব না। হ্যাঁ, আচ্ছা, মনে করছি এটি x1 ইকুয়াল টু কী পড়েছিলাম? এ সাইন অফ ওমেগা t1 প্লাস আলফা 1, আর এই নীলটি x2 ইকুয়াল টু কী পড়েছিলাম? বি সাইন অফ ওমেগা 2 t2 প্লাস আলফা 2। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুটির বিস্তার সমান, অর্থাৎ আমি এক্ষেত্রে এই উদাহরণটিতে আমি এ এবং বি সমান ধরে উদাহরণটি করেছি। আচ্ছা, আমি দেখি টি এর ভ্যালু যদি 0 হয়, টি এর ভ্যালু যদি 0 হয়, এটা টাইমের t1 t2 হবে না, টাইম যদি 0 হয় তাহলে কণাটির x1 এর বিস্তার কত? এইটুকু। এই বিস্তারের মান কত? এ সাইন আলফা 1। আর টি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x2 এর বিস্তার কত? x2 এর বিস্তার মানে নীল কণাটির বিস্তার কত? প্রাথমিক বিস্তার, সেটিও সেম, এ সাইন আলফা 2। মানে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমি আলফা 1 এবং আলফা 2-র ভ্যালু সমান ধরেছি এবং কণাটির বিস্তার সমান ধরেছি, সমান ধরে আমি যোগফল বার করেছি। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র কে চেঞ্জ হচ্ছে, t1 t2 চেঞ্জ হচ্ছে, এবং আলফা 1 আলফা 2 এর ভ্যালু চেঞ্জ না হলেও আলফা 1 আলফা 2 এর মানটা আলাদা, কিন্তু আলফা 1 আলফা 2 এর জন্য কণাটির প্রাথমিক যে বিস্তারটি সেম। ঠিক আছে।
তাহলে আলফা ওয়ান আলফা টু এখানে দেখতে পাচ্ছি বিপরীত দশায় আছে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, প্রাথমিক সরণ কি হচ্ছে কণাটির, এই সরণটি হচ্ছে এর জন্য যে সরণ মানে x1 এর জন্য যে সরণ এবং x2 এর জন্য যে সরণ তার দুটি যোগফল, অর্থাৎ এটা দুবার যোগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটাই হলো এটা। আচ্ছা, এরপরে আরেকটা যে কোনো একটা টি পজিশনে কণাটির আমি সরণ দেখতে চেষ্টা করি। মনে করি এটা টি পজিশন রয়েছে, এটি টাইম অ্যাক্সেস এবং এটি আমি জানি সরণের অ্যাক্সেস। তাহলে টি সময় কণাটির x1 যে সরণটি আছে সরণটি কত, x1 সরণটি হলো কণাটির এতটুকু, এখান থেকে এই অবধি ভ্যালুটিকে আমি মনে করছি x1। ওকে, x1 টি সময়ে। আর নীল গতিটির জন্য কতটুকু সরণ আছে সেটি হলো এইটুকু। তাহলে এই ভ্যালুটি কত, এই ভ্যালুটি x2 টি সময়। আমি দেখতে পাচ্ছি এই ভ্যালুটি কত, নেগেটিভ, কারণ এটি নেগেটিভের দিকে আছে, নেগেটিভ সরণ। তাহলে লব্ধি সরণ কতটুকু, লব্ধি সরণ হলো এটুকু। এর ভ্যালু কি হবে, স্বাভাবিকভাবেই এর ভ্যালু হবে x = x1 টি সময় মাইনাস x2 টি সময়, কারণ x1 এর ভ্যালু আমি বেশি দেখতে পাচ্ছি। তাহলে আমি দেখলাম যেখানে লব্ধি সরণটি কি হচ্ছে, লব্ধি সরণটি হচ্ছে এই বড় সরণটি মাইনাস ছোট সরণটি, কারণ কি ছোট সরণটি নেগেটিভ দিকে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সাইনের চিন্তা করতে হচ্ছে না, আমাদের যে সাইন থিটা রয়েছে সেই সাইন থিটাই কণাগুলির চিহ্নকে টেক কেয়ার করে নিচ্ছে। এবং যে কোনো একটি পজিশন যদি আমি কণাটি দেখি, মনে করি আমি এই পজিশনটা দেখছি, এই পজিশনটিতে কী হচ্ছে দেখো, এই পজিশনটিতে সবুজটাও সেম নীলটাও সেম, তাহলে হলুদটা কত হবে, দুটোর সমষ্টির সমান। আবার এই পজিশনটা দেখো যেখানে হলুদের হলো 0, সেখানে দেখো নীলটা রয়েছে পজিটিভ দিকে, সবুজটা রয়েছে নেগেটিভ দিকে, তাহলে দুটির সামেশন কী হচ্ছে 0, মানে একটি প্রত্যনয়ক বল কণাটিকে পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে ঠেলছে আর একটি প্রত্যনয়ক বল কণাটিকে যাচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে নিয়ে যেতে, তাহলে তার সামেশন কী হচ্ছে 0 হচ্ছে। আচ্ছা, আরেকটি উদাহরণ দেখছি আমরা, দেখো এই উদাহরণটিতে এগুলোর প্রত্যেকটা ভ্যালু আলাদা ধরেছি। x1 = a sin θ1 ধরেছি, আর এই নীলটি কোথায়, এই নীলটি ধরেছি x2 ধরেছি b sin θ2। θ1 মানে ওমেগা t1 প্লাস আলফা, ওই সেম গল্প, আর θ2 মানে ওমেগা 2t2 প্লাস আলফা 2। এক্ষেত্রে দেখছি সবুজটার জন্য প্রাথমিক সরণ এইটুকু, এটা হলো প্রাথমিক সরণ সবুজের জন্য, আর নীলের জন্য প্রাথমিক সরণ কত, এইটুকু। তাহলে নীলের জন্য প্রাথমিক সরণকে আমি x' বললাম, এটাকে x0 বললাম, তাহলে টোটাল প্রাথমিক সরণ কত হচ্ছে, টোটাল প্রাথমিক সরণ হচ্ছে x0 প্লাস x'। এবার যে কোনো একটা পজিশন আমি দেখছি, যে কোনো একটি পজিশন মানে ধরো আমার এই পজিশনটা আমি দেখছি, এই পজিশনে নীলের ভ্যালু কত, পজিটিভ, সবুজের ভ্যালু কত, নেগেটিভ। তাহলে নীল থেকে সবুজটি বাদ দিলে যে ভ্যালুটি দাঁড়াচ্ছে সেটি হলো কি হলুদ যে কার্ভটি রয়েছে তার সরণ। এরকমভাবে যদি আমি শুধু হলুদ কার্ভটির সরণ দেখি, তাহলে দেখো হলুদ কার্ভটির সরণটা দেখো কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, মানে হলুদ যে কার্ভটি রয়েছে সেটি স্বাভাবিকভাবেই একটি সরল দোলগতি নয়, কারণ সরল দোলগতি মানেই আমি জানি কি সাইনোসয়েডিয়াল হবে এবং প্রতিসম হবে, কিন্তু এটি প্রতিসম নয়, এখানে কখনো কখনো বড় কখনো কখনো ছোট হচ্ছে। তাহলে লব্ধিক গতির যে সরল দোলগতি হতেই হবে তার কোনো মাথার দিবি নেই বা তার কোনো কমিটমেন্ট নেই। আচ্ছা, দেখি এখানে এই ম্যাক্সিমাম কত হচ্ছে, দেখো ম্যাক্সিমাম যখন হচ্ছে তখন এখানে সবুজটিও ম্যাক্সিমাম, নীলটিও ম্যাক্সিমাম রয়েছে, এক্ষেত্রে এই উদাহরণটির ক্ষেত্রে হয়ে গেছে আর কি। তাহলে এই টোটাল হলুদটি যে ম্যাক্সিমাম রয়েছে তার ভ্যালুটি কত হবে, এইটুকু প্লাস এইটুকু, এই দুটো সমষ্টি হচ্ছে এইটুকু। ওকে, তাহলে সামেশনটি কীরকম হবে, বিভিন্ন প্রত্যনয়ক বলের জন্য সরণগুলির যোগফল কেমনভাবে হবে সেটি আমরা জেনে গেলাম। এবার দুটো বিশেষ ক্ষেত্র দেখব। বিশেষ ক্ষেত্রগুলো কি কি, এই বিশেষ ক্ষেত্রগুলো আমাদের বিভিন্ন প্রবলেমে ফেস করতে হচ্ছে। এই বিশেষ ক্ষেত্রগুলোর একটি হলো সরল দোলগতিগুলির যখন দশা সমান হবে, অর্থাৎ দুটি সরল দোলগতির দশা সমান, দশা সমান এবং দোলগতিগুলি কি কি, রৈখিক এবং এদের কম্পাঙ্কও সমান।
বা যেখানে যে স্পেলিং লেখা থাকে সমান। সেক্ষেত্রে সরল দৈর্ঘ্যটির সামেশন বা কম্পোজিশন কেমন হবে সেটা আমরা দেখব। আচ্ছা, মনে করি একটি সরল দৈর্ঘ্যটির সমীকরণ x1 ইকুয়াল টু a সাইন থিটা, আর একটি সমীকরণ কত x2 ইকুয়াল টু a না b সাইন থিটা। তাহলে আমরা দেখেছি কণা দুটি, আমরা কি পড়েছি, কণা দুটি দশা সমান, অর্থাৎ থিটা থিটার সমান। অর্থাৎ এটাকে যদি আমি লিখি a সাইন ওমেগা টি প্লাস আলফা, এবং এক্ষেত্রে x2 ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস আলফা। কণা দুটির ওমেগা আর ওমেগাও সমান, মানে কণা দুটি কম্পাঙ্ক সমান, শুধুমাত্র কণা দুটির বিস্তার আলাদা। এবং এক্ষেত্রে তাহলে লব্ধি সরণ কী হবে? লব্ধি সরণ হবে x1 প্লাস x2, এক্স ইকুয়াল টু কী হবে a প্লাস বি আর সাইন অফ ওমেগা টি প্লাস আলফা। এই গ্রাফটা আমরা যদি দেখি, তার গ্রাফটি দেখলে কীরকম হবে? ওমেগা টি প্লাস আলফাটি দশাকোণ। আচ্ছা, এক্ষেত্রে সমীকরণটি লেখচিত্রটি আমি দেখি। এটি মনে করলাম এক্স অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেসটা হলো সরণের অ্যাক্সেস, এবং অনুভূমিক যে অ্যাক্সেসটা সেটি হলো সময়ের অ্যাক্সেস টি। আচ্ছা, ওমেগা টি প্লাস আলফা হলো থিটা বা দশাকোণ। টি এর ভ্যালু যখন 0 তখন x1 কত? সবুজ কার্ভটি হলো x1 কার্ভ, মনে করছি সবুজ কার্ভটি x1 হলে তাহলে x1 ইকুয়াল টু সেক্ষেত্রে a সাইন আলফা 1, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটার ভ্যালু a সাইন আলফা 1 নয়, আলফা কারণ আমি ধরেছি দুক্ষেত্রেই দশাকোণ সমান। আর x2 কত হবে? x2 হবে b সাইন আলফা, অর্থাৎ নীল কার্ভটি যদি বি x2 হয় তাহলে এটুকু হবে b সাইন আলফা। আর তাহলে হলুদটি কত হবে? হলুদটি মানে x1 প্লাস x2, অর্থাৎ হলুদ হবে a1 বা a প্লাস বি সাইন আলফা। তাহলে গ্রাফিক্যালি আমি ব্যাপারটা দেখালাম। আচ্ছা, ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু যখন π/2 হবে, অর্থাৎ টি এর ভ্যালু যখন, আবার লিখছি, ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু যখন π/2 হবে, অর্থাৎ টি ইকুয়াল টু যখন π/2 মাইনাস আলফা ইন্টু 1/ওমেগা হবে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কণাটি তার সর্বোচ্চ পজিশনে পৌঁছাবে, কারণ ওমেগাটি, কারণ এটি সাইনের অপেক্ষক সর্বোচ্চ ভ্যালু কত দেয়? এ দেবে। এই কখন দেবে? যখন এর থিটা যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ টি এর ভ্যালু যখন π/2 মাইনাস আলফা ইন্টু 1/ওমেগা যখন হবে, তখন এর x1 এর সর্বোচ্চ মান কত পাবো? আমি x1 এর সর্বোচ্চ মান পাবো a, এবং x2 সর্বোচ্চ মান কত পাবো? b। তাহলে x এর সর্বোচ্চ মান সেক্ষেত্রে আমি কত পাচ্ছি? a1 a প্লাস b, x এর সর্বোচ্চ মান, বা এই যে আমি হলুদ যে কার্ভটি রয়েছে সামেশনের জন্য লব্ধি গতির যে সমীকরণ সেটি আমি পাচ্ছি। এবং এক্ষেত্রে আমি দেখছি লব্ধি যে গতিটি হবে, সেই লব্ধি গতিটিও একটি সরল দৈর্ঘ্যতি হচ্ছে, কারণ সরল দৈর্ঘ্যতির যে কার্ভ, এক্ষেত্রেও সেই কার্ভটি সেম হচ্ছে। এবং লব্ধি দৈর্ঘ্যতির সমীকরণ যদি আমি দেখি, সমীকরণটি আমি দেখতে পারবো এটি সাইনের অপেক্ষক সাথে একটি ধ্রুবক রয়েছে। আচ্ছা, এবার আমি থিটার সাপেক্ষে কার্ভটি দেখি। থিটা অর্থাৎ x1 হলো a সাইন থিটা, আর x2 হলো b সাইন থিটা, কারণ দশাকোণ সমান আমি জানি। তাহলে x বা সামেশন কত হবে? x1 প্লাস x2, অর্থাৎ a প্লাস b সাইন থিটা। তাহলে অনুভূমিক অক্ষটা থিটা এবং উলম্ব অক্ষটি সরণ বা x। থিটার ভ্যালু যখন 0 তখন a প্লাস b এর ভ্যালু কত? a প্লাস b ভ্যালু থাকে, কিন্তু সাইনের ভ্যালু কত? 0, অর্থাৎ x এর ভ্যালু 0। তো থিটা 0 হলে x1ও 0, x2ও 0, অর্থাৎ সামেশনটাও 0। থিটার ভ্যালু যখন π/2 হবে, অর্থাৎ এই ডিস্টেন্সটা যখন π/2, এটি থিটা অক্ষ, থিটা যখন π/2 হচ্ছে
তখন x1 কত a, x1 এর ভ্যালু a, কারণ x1 মানে a sin থিটা অর্থাৎ a, x2 এর ভ্যালু b অর্থাৎ x এর ভ্যালু কত a প্লাস b। সেমভাবে এখানে a মাইনাস b অর্থাৎ এই ভ্যালুটি হচ্ছে মাইনাস a প্লাস b। এক্ষেত্রে দুটোই জিরো, এক্ষেত্রে দুটোই জিরো, এক্ষেত্রে দুটোই প্লাস a প্লাস b অর্থাৎ a প্লাস b, এক্ষেত্রে মাইনাস a মাইনাস b a প্লাস b, এক্ষেত্রেও সেম। তাহলে যে পয়েন্টগুলি আমি পাচ্ছি, পয়েন্টগুলি কী কী পাচ্ছি, পয়েন্টগুলি আমি পাচ্ছি যদি আমি পয়েন্টগুলো থিটার সাপেক্ষে লিখি তাহলে থিটার যে বিভিন্ন ভ্যালু, থিটার ভ্যালু 0, π/2, পাই, 3π/2 এবং 2π। থিটার বিভিন্ন ভ্যালুগুলোর জন্য x1 এর যে ভ্যালুগুলো পাবো সেগুলি কি কি, 0 a 0 মাইনাস a 0, আর x2 এর যে ভ্যালুগুলো পাবো 0 b 0 মাইনাস b 0, আর x এর যে ভ্যালুগুলো পাবো সেটি কি কি হবে 0 a প্লাস b 0 মাইনাস a প্লাস b 0। দেখো কার্ভে আমি সেই পয়েন্টগুলি পেয়েছি। থিটার ভ্যালু যখন 0 তখন x এর ভ্যালু 0, থিটার ভ্যালু যখন π/2 তখন x এর ভ্যালু a প্লাস b, থিটার ভ্যালু যখন পাই তখনও 0, থিটার ভ্যালু যখন এই পয়েন্টটা 3π/2 তখন মাইনাস a প্লাস b, আর থিটার ভ্যালু যখন আবার কখন থিটার ভ্যালু যখন 2π হচ্ছে তখনও দেখো দুটোই 0 0 হচ্ছে, মানে 0 প্লাস 0 অর্থাৎ 0। আচ্ছা, এটি গেল থিটার সাপেক্ষে অর্থাৎ দশার সাপেক্ষে, আর এটি গেল আগের কার্ভটি গেছিল টাইমের সাপেক্ষে যেক্ষেত্রে প্রাথমিক দশা বা আলফার অস্তিত্ব রয়েছে। এবার আরেকটি কার্ভ দেখি আমি, সেক্ষেত্রে আলফা ইকুয়াল টু আমি মনে করছি 0 বা ইপক 0 বা প্রারম্ভিক দশা 0। প্রারম্ভিক দশা 0 হলে x1 দাঁড়াচ্ছে a সাইন ওমেগা টি, আর x2 দাঁড়াচ্ছে b সাইন ওমেগা টি। আচ্ছা, ওমেগার ভ্যালু এক্ষেত্রে আমি বসাচ্ছি 2π/t বসাচ্ছি। ওমেগার ভ্যালু যদি 2π/t বসাই তাহলে সমীকরণটি দাঁড়াবে a সাইন 2π/t ইন্টু t, আর x2 দাঁড়াচ্ছে b সাইন 2π/t ইন্টু t। তাহলে যে লব্ধি গতির সমীকরণ দাঁড়াচ্ছে সেটি দাঁড়াচ্ছে a প্লাস b সাইন অফ 2π/t ইন্টু t, অর্থাৎ এই অক্ষটি t অক্ষ, এটি x অক্ষ। তাহলে এখানে পয়েন্টগুলো যদি আমি পাই, পয়েন্টগুলো যদি আমি প্লট করি t এর সাপেক্ষে, সেক্ষেত্রে আমি কী কী পাচ্ছি পয়েন্ট আমি দেখে নিচ্ছি। t এর ভ্যালু যদি 0 হয় তাহলে x এর ভ্যালু 0, t এর ভ্যালু যদি t/4 হয় তাহলে x1 এর ভ্যালু কত হবে a, আর x2 এর ভ্যালু হবে b, তাহলে x এর ভ্যালু হবে a প্লাস b। t এর ভ্যালু যদি t/2 হয় তাহলে x এর ভ্যালু হবে 0 এবং y এর ভ্যালু হবে 0, এই x2 এর ভ্যালু হবে 0 অর্থাৎ a প্লাস b হবে 0, x এর ভ্যালু হবে 0। আচ্ছা, t এর ভ্যালু যদি 3t/4 হয় তাহলে x1 এর ভ্যালু কত হবে মাইনাস a, x2 এর ভ্যালু হবে মাইনাস b, অর্থাৎ x এর ভ্যালু হবে মাইনাস অফ a প্লাস b, এবং পরেরটি অবশ্যই আবার কি হবে, এখানে t থাকবে এবং এখানে 0 থাকবে। তাহলে যদি প্লটগুলো করি তাহলে প্রথমে যখন t এর ভ্যালু, এটি t এর ভ্যালু যখন 0 তখন দুটোই 0, দুটো কণার সরণই 0 অর্থাৎ টোটাল সরণ 0। t এর ভ্যালু যখন t/4 অর্থাৎ পর্যায়কালে 4/1 তখন এটির ভ্যালু, একটি ভ্যালু a আর একটির বিস্তার b। তাহলে কণাটির সর্বোচ্চ সরণ কত a প্লাস b, তারপর একটা 0, তারপর একটা a মাইনাস b, তারপর একটা আবার 0, এভাবে রিপিট হচ্ছে। তাহলে এখানে যে জিনিসগুলো আমি দেখলাম, সেখানে আমি দেখলাম x এর সাথে t এর কার্ভ যখন আলফা 0, x এর সাথে t এর কার্ভ যখন আলফা পজিটিভ, আর x এর সাথে থিটার কার্ভ। তাহলে তিনটি কার্ভকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে কার্ভ তিনটি এরকম হচ্ছে। এটি x এর সাথে থিটার কার্ভ, এক্ষেত্রে আমি দেখছি প্রথমে 0 থেকে শুরু হয়েছিল এবং সেটা রিপ্রেজেন্ট করছে। এটি x এর সাপেক্ষে t এর কার্ভ যখন আলফা 0 হচ্ছে, আর এটি
এক্সের সাপেক্ষে টি এর কার্ভ যখন আলফার ভ্যালু সামথিং আছে, আর এক্ষেত্রেও আলফার ভ্যালু সামথিং আছে ধরতে পারি আমি, কারণ এটি থিটার কার্ভ, থিটার মধ্যে আলফা থাকেই। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি আমি আলফা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্সের সাপেক্ষে যে থিটার কার্ভ আর এক্সের সাপেক্ষে টি এর কার্ভ সেম হয়। তাই অনেক ক্ষেত্রেই আমি দেখব একটা কার্ভে যেখানে আলফা ইকুয়াল টু 0 ধরে একটি কার্ভেরই অনুভূমিক অক্ষে থিটা কমা টি লেখা আছে, সেখানে থিটার জন্য করসপন্ডিং পয়েন্টসগুলো হবে 0, π/2, 3π/2, π/2, পাই, তারপর এটা 3π/2 আর 2π, এটি পাই। আর টি এর টাইমের জন্য করসপন্ডিং পয়েন্টগুলো কী হবে, 0, t/4, t/2, 3t/4 এবং টি। ওকে, তাহলে এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে কখন কোন কার্ভটি ইউজ করছে এবং কোথায় থিটা ইউজ করছে, কোথায় টাইম ইউজ করছে। থিটা যদি ইউজ করে তাহলে সবসময়ই একটি কার্ভ যেখানে 0 থেকে শুরু হবে, আর যদি টাইম ইউজ করে তাহলে কিছু কিছু ক্ষেত্রে কার্ভটিতে একটি প্রারম্ভিক দশার জন্য প্রারম্ভিক সরণ থাকছে, আর কিছু কিছু ক্ষেত্রে যদি আলফার ভ্যালু 0 হয় তাহলে থিটা এবং টি এর কার্ভ সেম দেখতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আমি পাচ্ছি সেই বৈশিষ্ট্যগুলো আমি একবার দেখে নিচ্ছি। লব্ধি গতিটি যে রয়েছে সেই লব্ধি গতিটি কার্ভ থেকে এবং লব্ধি গতির সমীকরণ থেকে আমি বুঝতে পারছি লব্ধি গতি ও সরল দৈর্ঘ্য গতি। অর্থাৎ 1 নম্বর বৈশিষ্ট্য আমি পাচ্ছি লব্ধি গতি বৈধ সরল দৈর্ঘ্য গতি। 2 নম্বর বৈশিষ্ট্য আমি কী পাচ্ছি, লব্ধি গতি কম্পাঙ্ক পর্যায়কাল মূল গতি কম্পাঙ্ক পর্যায়কালের সমান। অর্থাৎ লব্ধি গতির ওমেগা টি এবং কার্ভ থেকেও আমি সেটা দেখতে পাচ্ছি, কার্ভ থেকেও দেখছি লব্ধি গতিটিও ঠিক পর্যায়কাল পরপর রিপ্রেজেন্ট হচ্ছে এবং সমীকরণটি থেকেও আমি সেটিই বুঝতে পারছি। সমীকরণটিতেও আমি কি দেখছিলাম, দুটি সমীকরণেতেই ওমেগা টি এর ভ্যালু আসছে, ওমেগা টি প্লাস আলফা আসছে দশাকোণ। তা দশাকোণ যেহেতু সেম আসছে লব্ধি গতির এবং যে গতিগুলো দ্বারা লব্ধি গতিটি তৈরি, সেহেতু প্রত্যেকটিরই ওমেগা সেম ধরতে পারি। ওমেগা সেম মানে কম্পাঙ্ক সেম, কম্পাঙ্ক সেম মানে পর্যায়কাল সেম, তাহলে এগুলো সেম সবার। আচ্ছা, আরেকটা কি দেখতে পাচ্ছি আমি, লব্ধি গতির দশা মূল গতির দশার সাথে অভিন্ন, স্বাভাবিকভাবেই থিটা অভিন্ন রয়েছে। আরেকটি কি দেখতে পাচ্ছি, তাহলে দশা সেম, থিটা সেম। 4 নম্বর পয়েন্ট যেটা আমি পাচ্ছি, লব্ধি গতির বিস্তার দুটি গতির বিস্তারের সমান। অর্থাৎ লব্ধি গতির বিস্তার কি পেয়েছিলাম, a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি মানে কি a প্লাস বি আর কি, মানে x ইকুয়াল টু x1 প্লাস x2, আর লব্ধি গতির যে বিস্তার হবে আর সেটা যদি a ড্যাশ লিখি, a ড্যাশ ইকুয়াল টু a প্লাস বি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমি পাচ্ছি। আচ্ছা, এরপরে আমি আরেকটি সমীকরণ দেখব, আরেকটি কণা সরল দৈর্ঘ্য গতির সামেশন আমি দেখব। সেক্ষেত্রে আমি সেই সমীকরণটি আমি ধরছি দুটি সরল দৈর্ঘ্য গতি বিপরীত দশায় আছে, বিপরীত দশায় সমাপতিত হচ্ছে। তাহলে 2 নম্বর ক্ষেত্র কি, দুটি সরল দৈর্ঘ্য গতির দশা বিপরীত, অর্থাৎ ফেস বিপরীত, দশা থিটা বিপরীত। থিটা বিপরীত বলতে কি বোঝাচ্ছি, থিটা বিপরীত বলতে বোঝাচ্ছি একটি সমীকরণ যদি এ সাইন থিটা হয়, আর আরেকটি সমীকরণ কত, এ বি সাইন থিটা প্লাস পাই, কারণ পাই মানে জানি বিপরীত দশা, বিপরীত দশা মানে এখানে মাইনাস বি সাইন থিটা। আর যদি আমি ওমেগা টি প্লাস আলফা দিয়ে লিখি, তাহলে x1 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, আর x2 ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস পাই, অর্থাৎ মাইনাস বি সাইন ওমেগা টি প্লাস আলফা, জাস্ট বিপরীত দশা। কম্পাঙ্ক সেম দুক্ষেত্রেই, কম্পাঙ্ক সেম মানে পর্যায়কাল নিশ্চয়ই সেম হবে। আচ্ছা, আর যদি এখানে আলফা ভ্যালু 0 হয় তাহলে এটি দাঁড়াচ্ছে x1 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আর x2 দাঁড়াচ্ছে মাইনাস বি সাইন ওমেগা টি। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই x দাঁড়াচ্ছে কি, এ মাইনাস বি সাইন থিটা
থিটার মান কোথাও কোথাও ওমেগা টি প্লাস আলফা এবং কোথাও কোথাও শুধু ওমেগা টি। আচ্ছা, যদি আলফা 0 হয় তাহলে আমি জানি কি থিটা এবং টি এর কার্ভ একই রকম হবে, অর্থাৎ আলফা 0 ধরে আমি যে থিটা এবং টি এর কার্ভটি পাচ্ছি সেটি আমি এখানে এঁকেছি। আলফার ভ্যালু ধরে যে কার্ভটি হবে সেটি হোম টাস্ক রইল, সেটি আমি আর আঁকলাম না, অলরেডি অনেক বড় হয়ে গেছে লেকচারটা। তাহলে এক্ষেত্রে এখানে অনুভূমিক অক্ষ থিটা অথবা টি অথবা থিটা রয়েছে, আর উলম্ব অক্ষ কী রয়েছে, এক্স রয়েছে, এক্স বা সরণ রয়েছে। তাহলে আমি পরপর ভ্যালুগুলো পুট করছি। আচ্ছা, ওমেগার জায়গায় আমি লিখছি 2π/t। তাহলে এক্সের ভ্যালু এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, a - b সাইন অফ 2π/t ইন্টু টি। ওকে, এবার টি এর ভ্যালুগুলো আমি পরপর বসাচ্ছি। টি এর ভ্যালু 0 অথবা থিটার ভ্যালু 0। তাহলে এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, 0, অর্থাৎ এই পয়েন্টটা x1ও 0, x2 0, এই পয়েন্টটা দাঁড়াচ্ছে x ও 0। আচ্ছা, টি এর ভ্যালু t/4, টি এর ভ্যালু t/4 দাঁড়ালে থিটার ভ্যালু কত, এখানে π/2 আমরা জানি। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, এক্স এর ভ্যালু আসছে একটি x1 আসছে, x1 হচ্ছে এই যে x1 হলো a, আর x2 কত, x2 হলো -b। তাহলে x হলো কি, a - b। দেখো গ্রাফেও তাই হচ্ছে, এটি a এটি b, আর এই যে ডিস্টেন্সটি আছে সেটি হলো a - b এর সমান। আচ্ছা, টি এর ভ্যালু যদি t/2 হয় তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রেও আমি দেখছি থিটার ভ্যালু কী হচ্ছে, তাহলে পাই হচ্ছে। থিটার ভ্যালু পাই হলে দুটোরই সাইন থিটা 0 হচ্ছে, অর্থাৎ টোটাল যে সরণ, লব্ধি সরণ, সেটাও 0 হচ্ছে, অর্থাৎ এই পয়েন্টে লব্ধি সরণ 0। এবং তার পরের পয়েন্টে আমি কি দেখছি, টি এর ভ্যালু 3t/4 অথবা থিটার ভ্যালু 3π/2। সেক্ষেত্রে একটি সরণ কত, একটি সরণ হলো x2 সরণ হলো +b, আর x1 এর সরণ হলো -a। তাহলে লব্ধি সরণ কত হবে, -a + b, অথবা b - a। এটা লব্ধি সরণটি কি হচ্ছে, b - a হচ্ছে, অথবা a - b হচ্ছে। আমি দেখতে পাচ্ছি a এর ভ্যালু বড়, তাই কণাটির যে সরণটি রয়েছে, কণাটির যে লব্ধি সমীকরণটি রয়েছে, লব্ধি যে কার্ভটি রয়েছে, লব্ধি কার্ভটি অনেকটাই একে ফলো করছে, কিন্তু তার বিস্তার কমে যাচ্ছে। এবং তার পরের পয়েন্টটি আবার কি দেখছি, টি এর ভ্যালু যখন ক্যাপিটাল টি, তখন থিটার ভ্যালু 2π, তখন এক্স এর ভ্যালু কত, 0। আচ্ছা, অর্থাৎ এই পয়েন্টটি। তাহলে এক্ষেত্রে আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, লব্ধি যে গতিটি রয়েছে, লব্ধি গতিটি কাকে ফলো করছে, যার বিস্তার বেশি তাকে ফলো করছে, কিন্তু লব্ধি গতির বিস্তার কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে লিখতে পারি আমি এখান থেকে, লব্ধি গতি কাকে ফলো করছে, যে সরল দৈর্ঘ্যটির বিস্তার বেশি তাকে অনুসরণ করছে। কিন্তু কি পরিবর্তন হচ্ছে, লব্ধি গতির বিস্তার, আর যার বিস্তার বেশি তার থেকে ছোট হচ্ছে। ওকে, লব্ধি গতি শুধু বিস্তারটাই হ্রাস পাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যদি আমি a ও b সমান হয়, দুটি কণার বিস্তার সমান হয়, তাহলে কার্ভটা কী হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি a ও b যদি সমান হয়, তাহলে ভ্যালুগুলো আমি পরপর বসাই। টি এর ভ্যালু 0 হলে এক্স এর ভ্যালু কী হচ্ছিল, এক্স এর ভ্যালু 0 হচ্ছিল। টি এর ভ্যালু t/4 হলে এক্স এর ভ্যালু হচ্ছিল a - b। টি এর ভ্যালু t/2 হলে এক্স এর ভ্যালু 0 হচ্ছিল। টি এর ভ্যালু 3t/4 হলে এক্স এর ভ্যালু হচ্ছিল -a + b, আর টি এর ভ্যালু টি হলে এক্স এর ভ্যালু হচ্ছিল 0। এবার এ ও বি সমান থাকলে এই টার্মটাও 0 হবে, এই টার্মটাও 0 হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু সব ক্ষেত্রেই 0। ঠিক আছে, এবং সমীকরণটি দ্বারা সমীকরণটিও কী ছিল, আমাদের সমীকরণটি ছিল x = a - b sin ωt প্লাস আলফা থাক, বাদ দাও। তাহলে a - b, a ও b সমান হলে কি এই মানটা 0 হচ্ছে, অর্থাৎ বিস্তার সমান হচ্ছে। তাহলে দুটি ভিন্ন
বিপরীত দশার, তাহলে দুটি বিপরীত দশার যদি সরল দোল গতি সমাপাতিত হয় এবং তাদের বিস্তার যদি সমান হয়, তাহলে লব্ধি গতিটি কি হবে? লব্ধি গতির জন্য বেসিক্যালি কোনো কণাটিতে কোনো গতিরই সৃষ্টি হবে না, অর্থাৎ লব্ধি সরণ শূন্য হবে, অর্থাৎ কণাটি একটি জায়গাতে স্থির থাকবে। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যটি আমি এখানে দেখতে পেলাম, সেটিকে আমি আর কথায় লিখছি না, তোমরা কথাটা শুনে লিখে নিও। তাহলে যে বৈশিষ্ট্যগুলো আমি পাচ্ছি, অন্যান্য বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো একবার আমি লিখে দিচ্ছি এখানে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? লব্ধি গতি ও সরল দোল গতি। এক্ষেত্রে আমি দেখলাম লব্ধি গতিটি কি? সরল দোল গতি। তাহলে লব্ধি গতি SHM, সিম্পল হারমোনিক মোশন। লব্ধি গতির কম্পাঙ্ক সেম, অর্থাৎ ওমেগা, পর্যায়কাল, এইগুলো বিস্তার সবই সেম। আচ্ছা, লব্ধি গতির যে বিস্তার হবে, সেই বিস্তারটি কি হবে? দুটির বিস্তারের অন্তর্ফল a-b অথবা কোথাও কোথাও ক্ষেত্রে b-a, দুটির অন্তর্ফলের সমান হবে। 4 নম্বর কি? লব্ধি গতি অপেক্ষাকৃত বেশি বিস্তারের দোলগতি। নাম্বার, লব্ধি গতি অপেক্ষাকৃত বেশি বিস্তারের দোলগতির সাথে সমদশায় থাকছে। লব্ধি গতি সমদশায় কার সাথে থাকছে? বেশি বিস্তারের SHM এর সাথে। দেখো কার্ভেও আমি সেটা দেখেছি। কাকে ফলো করছিল, কাকে অনুসরণ করছিল লব্ধি গতি? এই যে লব্ধি গতিটি আছে, হলুদ কার্ভটি কাকে অনুসরণ করছিল? সবুজটাকে অনুসরণ করছিল, নীলটাকে কিন্তু অনুসরণ করছিল না। এ যখন পজিটিভ দিকে ছিল, নীল কিন্তু অপোজিট দিকে ছিল, কিন্তু সবুজ কিন্তু পজিটিভ দিকে ছিল। তাহলে সবুজের যখন দেখো পজিটিভ, তখন হলুদ পজিটিভ, সবুজ যখন নেগেটিভ তখন হলুদ নেগেটিভ, আবার সবুজ পজিটিভ হলে হলুদ পজিটিভ, সবুজ নেগেটিভ হলে হলুদ নেগেটিভ। তাহলে আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি এ কাকে ফলো করছে। এবং অনুসরণ থেকে যে গ্রাফটা থেকে আমি পাচ্ছি, সমীকরণটি যে পাচ্ছিলাম, সমীকরণটিতেও সেম জিনিসটি দেখতে পাচ্ছি। সমীকরণটিতেও কি দেখেছিলাম? x = a - b সাইন ওমেগা টি। আর আমার x1 কি ছিল? a সাইন ওমেগা টি। a - b সবসময় আমি জানি পজিটিভ, তাহলে a - b পজিটিভ হলে এটাকে আমি c লিখতে পারি। তাহলে c সাইন ওমেগা টি এবং a সাইন ওমেগা টি দুটোই কি সমদশায় রয়েছে। কিন্তু x2 কত ছিল? x2 ছিল -b সাইন ওমেগা টি। অর্থাৎ যদি আমি এটাকে পজিটিভভাবে লিখি, তাহলে সেটি কী হিসাবে ছিল? b সাইন ওমেগা টি প্লাস পাই, অর্থাৎ ওমেগা টি প্লাস পাই। আর এক্ষেত্রে পজিটিভ ইন্টু ওমেগা টি, অর্থাৎ বিপরীত দশায় ছিল তোমার, যে বিস্তার যার কম তার সাথে বিপরীত দশায় রয়েছে কণাটির লব্ধি গতির সমীকরণটি বা লব্ধি গতির যে বিস্তার সেটি। আচ্ছা, আজকের লেকচার এই পর্যন্ত। এরপরে আমরা সরল দোলগতির শক্তি পড়ব বা এনার্জি পড়ব। SHM এবং সমবৃত্তীয় গতির সম্পর্ক, আর কয়েকটি বিভিন্ন ধরনের সরল দোলগতির উদাহরণ পড়ব। উদাহরণ অফ SHM। এই 3টি টপিক পড়লে আমাদের SHM এর থিওরি পার্টটা কমপ্লিট হবে। তারপর আমরা ম্যাথামেটিক্যাল পার্টে যাব। আচ্ছা, ফিজিক্সে একটা জিনিস মনে রাখবে, ফিজিক্সের বইতে প্রত্যেকটা লাইনের মানে বোঝা যায়। সাবজেক্টটাকে ভালোবেসে পড়বে, দেখবে সাবজেক্টটা অনেক ইজি হচ্ছে। আমার স্যার আমাকে সবসময় বলতো সাবজেক্টকে ভালোবেসে পড়তে, এবং সেই কথাটি সবসময় সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে পরের ভিডিওটিতে আমাদের দেখা হবে। এই ভিডিও সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা লিঙ্ক দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্টে, অবশ্যই কন্ট্যাক্ট করো। আর যদি সমস্যা না থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড।